গতদিন বাইপাস করিয়েছিলাম, ঠিক আছে। আজকে বাইপাসের একটা খুব ভাইটাল ডেট হবে, ভাইটাল ক্লাস হবে। তো আজকে আমরা শুরু করছি। প্রথমে আমি অঙ্কগুলোকে এইভাবে দিচ্ছি যে কোশ্চেন নাম্বার 1, the integration cos inverse 1 minus x square by 1 plus x square dx. Question number 2, integration cos inverse 1 minus x by 1 plus x dx. Question number 3, integration sin inverse 3x minus 4x cube. Question number 4, আমি কয়েকটা দিয়ে নিই অঙ্ক তারপর। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে তোমার cos inverse x divided by x cube dx. Question number 5 হচ্ছে x sin inverse x by 1 minus x square. Question number 6 হচ্ছে integration x tan x, আর সেটা পরে দিই। এটা হচ্ছে x tan x into sec square x dx. Integration x tan square x sec square x dx. 8 হচ্ছে sin inverse x divided by 1 minus x square whole to the power 3/2. Question number 9, x square sin inverse x divided by 1 minus x square whole to the power 5/2. আমরা এক এক করে তারপর অঙ্কগুলো পড়াবো। Recording in progress. So let's start. প্রথম আমরা কিছু এখানে দেখো সবগুলো অঙ্ক মোটামুটি ইনভার্স ফাংশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে দেখে দেখে নিচ্ছি যে যেখানে ইনভার্স সার্কুলার ফাংশনে ইনভলভমেন্ট রয়েছে। এই দুটো অঙ্ক ইনভার্স ছাড়া তারও কারণ হয়েছে, কারণ এই দুটো অঙ্ক দেখবে এখানে চলে আসবে। এখন ইনভার্স ফাংশনের বেশ কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা রয়েছে আমাদের কাছে, ঠিক আছে। সেসব ফর্মুলাগুলো মনে আছে কিনা আমি জানি না, কিন্তু একটা সময় কি ছিল যে ইনভার্স সার্কুলার ফাংশনের জিনিসটা ছিল যখন ছিল না আর কি, যখন 11-এ ছিল, এখন তো 12 আছে, তখন 11-এ ছিল, তখন ওইগুলো রেফারেন্স এখানে টানা হতো না। সেই কারণে ইনভার্স বা অঙ্কগুলোতে স্টুডেন্টরা বা টিচাররা বা এখনো বইতে এখনো ছাপানো আছে যে সেইগুলোকে সাবস্টিটিউশন দিয়ে করে। আমি বলতে চাইছি সাবস্টিটিউশন কেন কথাটা বলছি, যে এইখানে আমরা এটাকে সরাসরি কোন একটা ফর্মুলায় ফেলতে পারি। এক নম্বর কথাই বলছি, ধরো সরাসরি কোন একটা ফর্মুলায় ফেলতে পারি। গতদিন এর সম্বন্ধে কিছু বলেছিলাম, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা এটাকে সরাসরি সাবস্টিটিউশন ফর্মুলা অ্যাপ্লাই না করে সেটাকে সাবস্টিটিউশন দিয়ে করি। তো প্রথম যে কোশ্চেন সেটা সলিউশনের মাধ্যমে আমি দেখাবো, যদি সাবস্টিটিউশন দিই তাহলে কি হবে, আর যদি সাবস্টিটিউশন না দিয়ে করি তাহলে কি হবে। তখনই তুমি দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে যাবে। এমনিতে ক্লাস 11 যখন পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে 11-এর ইনভার্সের যত অঙ্ক আছে তার মধ্যে 99% অঙ্ক আমরা সাবস্টিটিউশন থাকলে, ইনভার্স থাকলে আমরা সাবস্টিটিউশন দিয়ে করব। ডেরিভেটিভ হোক, অন্য যেখানেই হোক, যেখানে ইনভার্সের চ্যাপ্টারই হোক, ডেরিভেটিভই হোক, ইন্টিগ্রেশন হোক, আমাদের ইনভার্সের অঙ্কেতে আমরা সাবস্টিটিউশন দিয়েই করি, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সাবস্টিটিউশন দেওয়া মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিউ একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা, পরবর্তীকালে সেটাকে সরিয়ে আরো একটা নতুন ভেরিয়েবল তার মধ্যে আমাকে রিপ্লেস করা, মানে দুটো কাজ এখানে এক্সট্রা এসে যায়। প্লাস সাবস্টিটিউশন দিলে যদি সিম্পল হয় তো সিম্পল হলো, তা না হলে যদি কঠিন হয়ে যায়, তাহলে যদি আগে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন দেখবে সেগুলোতে অনেক বেশি সমস্যা বেড়ে যায়। তাহলে সাজেশনটা কি ইনজিস্ট? সাজেশনটা হচ্ছে যে সমস্ত অঙ্কে ইনভার্স সার্কুলার ফাংশনের ইনভলভমেন্ট রয়েছে ঠিকই, কিন্তু সেটাকে সরাসরি কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, সেখানে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করবে। আর যেখানে ইনভার্স সার্কুলার ফাংশনের অঙ্কে সরাসরি কোনো সার্কুলার ফাংশনের ফর্মুলা পড়ে না, সেইখানে তোমরা
ইচ্ছা করলে না, তখন তুমি বাধ্যই থাকবে সাবস্টিটিউশন দিয়ে করবে। এই দুটো প্রেক্ষাপট তোমরা প্রথমে বুঝে নাও, এবং তাকে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে যেমন এখানে অঙ্কটা আছে, যদি এখানে সাবস্টিটিউশন দাও, সেখানে প্ল্যানিং কি থাকতে হবে, এক্স এমন ভাবে সাবস্টিটিউট করতে হবে সো দ্যাট একটা কস ইনভার্স কস কিছু একটা হয়ে যায়। কারণ আমরা জানি যে কস ইনভার্স কস থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়, বা ট্যান ইনভার্স ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়, এটসেট্রা, এগুলো আমরা জানি। তো আমরা এমন ভাবে এক্স গুলো চুজ করতে চাই যাতে সেটাকে আফটার সাবস্টিটিউশন কস ইনভার্স কস কিছু না কিছু একটা হয়ে যাবে। কস ইনভার্স কস হয়ে গেলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ সেটা সিম্পলিসিটিতে হেল্প করবে। সেই উদ্দেশ্যে আমরা এখানে সাবস্টিটিউশন করব x ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এবং এটাও কিন্তু আকাশ থেকে আসে না, কারণ এই প্রসঙ্গ বলা আছে যে কোন সময় কোন জিনিসটা সাবস্টিটিউশন করতে হয়। সেই জিনিসগুলো আমি কয়েকদিন আগে করেছিলাম, ডেরিভেটিভ করার সময় করেছিলাম, বা এমনিতে তোমরা কিছু কিছু ক্ষেত্রে জানো। তো আমরা এখানে x ইজ ইকুয়াল টু ট্যান থিটা থেকে কি লাভ হবে, 1 মাইনাস ট্যান স্কয়ার বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, ইটস এ ফর্মুলা অফ cos টু থিটা, সেটা লাভ হবে। সেই জন্য আমরা x ইজ ইকুয়াল টু ট্যান থিটা সাবস্টিটিউট দেব। আর তা যদি দেই তাহলে dx ইজ ইকুয়াল টু হবে sec স্কয়ার থিটা d থিটা। এখন চলো দেখি আন্ডার সাবস্টিটিউশন তার চেহারাটা কি হয়। cos ইনভার্স এটা হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার থিটা, এখানে হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানে হয়ে যাবে sec স্কয়ার থিটা d থিটা। তাহলে কি হলো, এটা cos ইনভার্স, এটা হয়ে গেল cos 2 থিটা, এটা হয়ে গেল sec স্কয়ার থিটা d থিটা। এখন এই cos ইনভার্স cos 2 থিটা মানে শুধু 2 থিটা পড়ে থাকবে, আর এখানে হচ্ছে sec স্কয়ার থিটা পড়ে গেল। এখানে ইন্টিগ্রেশন দাও, দুটো ফাংশন আছে, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই যে একে আমরা বললাম অ্যালজেব্রিক ফাংশন, এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে প্লিজ বলবে। দেখো, অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে আমাদের লিয়েট রুল অনুযায়ী a ইজ বিফোর t, তাহলে এটাকে বলা হবে ফার্স্ট ফাংশন। আর একটা কথা বলেছিলাম, এর কিন্তু কোনো কনস্ট্যান্ট সামনে আসে এবং তোমাকে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে কনস্ট্যান্টটাকে সম্পূর্ণ বাইরে রেখে তুমি একদম তারপর তুমি বাই পার্টস করবে, যাতে সেটা নিয়ে কোনো কনফিউশন না হয়। থিটা বাইরে রইল, ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা d থিটা মাইনাস dd থিটা অফ থিটা, ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা d থিটা, তার মধ্যে তাকে আবার ইন্টিগ্রেশন করতে হচ্ছে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2 থিটা sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা, তোমরা জানো, মাইনাস dd থিটা, থিটা হচ্ছে 1, এটা হয়ে গেল tan থিটা d থিটা। এবার আস্তে আস্তে 2টাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারো, 2 থিটা tan থিটা মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন tan থিটা হচ্ছে log sec থিটা। এখন তুমি খেয়াল করো, তুমি tan থিটা ইজ ইকুয়াল টু x ধরেছিলে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যেখানে sec থিটা এসেছে, তোমরা জানো sec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা তার রুট, অর্থাৎ 1 প্লাস রুট আন্ডার অফ 1 প্লাস x স্কয়ার। সেটা তুমি সেখানে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে কি হবে, থিটা হচ্ছে 2 tan ইনভার্স x, আর tan থিটা হচ্ছে x মাইনাস 2 ইন্টু লগ অফ sec থিটা। তো sec থিটা আমরা কি বের করেছি, 1 প্লাস x স্কয়ার তার রুট। সেটা প্রয়োজনে রুটটাকে তুমি সরিয়ে সামনে নিয়ে আসতে পারো, হাফ করে, সেটা হতে পারে, সেটাই তার আনসার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমরা এই অঙ্কটাকে যদি সাবস্টিটিউশন দিয়ে করি। এখন দেখাচ্ছি যদি উইদাউট সাবস্টিটিউশন করি তাহলে কি করব। উইদাউট সাবস্টিটিউশন যদি আমরা অঙ্কটাকে করতাম, তাহলে আমাদের যে ফর্মুলা ছিল 2 tan ইনভার্স x এর, মনে নিশ্চয়ই আছে, একটা ছিল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, বা sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। সবচেয়ে বড় ফর্মুলা ছিল ইনভার্সের। সেই ফর্মুলার কথা যদি ভাবি তাহলে দেখবে তোমরা যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার থেকে আমরা সরাসরি 2 tan ইনভার্স x লিখতে পারি। অর্থাৎ আমি বলতে চাইছি আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি 2 tan ইনভার্স x dx। অনেক ছোট হয়ে গেল, আমরা সাবস্টিটিউশন ইউজ করছি না এখানে। তাহলে এখানে tan ইনভার্স একটা একটাই ফাংশন, তোমাকে এখানে আরো একটা ফাংশন ধরতে হয়, বহুদিন করিয়েছি সেই জিনিসগুলো। তাহলে এখানে দুটো ফাংশন, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে tan ইনভার্স x। 1 হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ইনভার্স ফাংশন, এলআইটি নিয়ম অনুযায়ী ইনভার্সটা বাইরে থাকে, 1 dx minus ddx of tan inverse x integration 1 dx whole dx, তার আবার থার্ড ব্র্যাকেট। এবার যদি আস্তে আস্তে ব্র্যাকেটটাকে খুলে দাও, 2 ব্র্যাকেট tan ইনভার্স x, এটা x হয়ে গেল,
মাইনাস এটা ইন্টিগ্রেশন সাইন ddx অফ tan ইনভার্স x হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, আর এটা হয়ে গেল x dx, ব্র্যাকেট ক্লোজ। এবার তুমি 2টাকে ভিতরে ঢুকিয়ে দাও, টোটাকে যদি ভিতরে ঢুকিয়ে দাও তাহলে কি হয়ে যাবে 2x tan ইনভার্স x মাইনাস 2x বাই 1 প্লাস x স্কয়ার dx। তাহলে 2x tan ইনভার্স x মাইনাস, দেখো নিচের ডেরিভেটিভটা উপরে আছে, ইউ ক্যান রাইট ইট ইজিলি 1 প্লাস x স্কয়ার প্লাস। তার মানে তুমি চোখের সামনে দেখলে যদি আমি এখানে সাবস্টিটিউশন না ইউজ করি, ঠিক আছে, এখানে যদি আমরা সাবস্টিটিউশনটা ইউজ না করি তাহলে সেটা কত সিম্পল হয়ে যাচ্ছে, অনেকটাই সিম্পল হচ্ছে, আগের চাইতে অনেক ছোট হয়ে যাচ্ছে কিন্তু। তো সেই ব্যাপারটাই আমি তোমার সামনে তুলে ধরতে চাইছি যে যদি মনে করো সাবস্টিটিউশন অ্যাপ্লাই করবে তো করবে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সাবস্টিটিউশন যদি অ্যাপ্লাই করার মতো না করে যদি সরাসরি কোনো ফর্মুলা দিয়ে তুমি সেটাকে বের হয়ে যেতে পারো তাহলে সেটাই মনে হয় করা উচিত, সেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। এখন স্যার, হ্যাঁ বলো স্যার। স্যার ইন্টিগ্রেশন অফ tan থিটা log mod sec থিটা কিভাবে হচ্ছে বুঝিনি এটা। এটা তো বোঝার কিছু ফর্মুলা তো, ইন্টিগ্রেশন tan থিটা log mod sec থিটা, বারবার বলি ফর্মুলাগুলো প্র্যাকটিস করার জন্য। ইটস এ ফর্মুলা, ইটস এ ফর্মুলা অফ ইন্টিগ্রেশন। বুঝতে পেরেছো? এটা যে ফর্মুলা বুঝতে মানে মনে পড়েছে না মনে পড়েনি এখনো? হ্যাঁ স্যার। চলো আমরা নেক্সট কোশ্চেনে আমরা প্রসিড করি। এখন তাহলে নেক্সট যে কোশ্চেনটা আছে এটার সাথে আমরা যে প্রথম অঙ্কটা করলাম তারও কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে, অর্থাৎ আমরা ইচ্ছে করলে এই ভাবনা দিয়ে এটাকেও ভাবতে পারি। যেমনটা কি এখানে ছিল 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাই এখানে কিরকম করেছি, আর এখানে হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস, মানে অলমোস্ট দেখতে একই রকম, কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে এক্স আছে, এখানে এক্স স্কয়ার নেই। বাট ইউ ক্যান ট্রিট ইট অ্যাজ, তুমি তাকে তুমি এরকম ভাবতে পারেন, দেখাচ্ছি। তুমি তাকে এইরকম ভাবতে পারো, দেখো cos ইনভার্স 1 মাইনাস রুট এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স হোল স্কয়ার। আর এইরকম যদি ভাবো তাহলে তুমি লিখে দিতে পারো 2 tan ইনভার্স, এখন আর এক্স হবে না, রুট এক্স হবে। বুঝতে পেরেছো? এইবার তুমি তাকে বাইপাস করে দাও, কারণ এখানে কি হচ্ছে 2 ইনটু ইন্টিগ্রেশন 1 ইনটু tan ইনভার্স রুট এক্স ডিএক্স। আবার বুঝতে পারছো দুটো ফাংশন, এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ইনভার্স, এটা নট ট্রিগোনোমেট্রিক, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো নিয়মটা কি, 2 যদি সামনে কোনো কনস্ট্যান্ট থাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করি tan ইনভার্স ইনভার্স ফাংশনটাকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ কি হচ্ছে tan ইনভার্স রুট এক্স, এটা মুছে ফেলতে হবে এখন। ইন্টিগ্রেশন 1 dx whole dx bracket close, 2 within the bracket tan inverse root x integration dx হচ্ছে x minus integration ddx of tan inverse root x। এমনিতে আমরা জানি যে tan inverse root x হয়, tan inverse x যদি হয় তাহলে সেটা হয় 1 by 1 plus x square, আর যদি tan inverse root x হয় তাহলে কি হবে 1 by 1 plus root x তার হোল স্কয়ার, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে tan inverse root x থাকলে এরকম করে দিলে হবে না, তার সাথে আরো কিছু একটা করতে হয়, কেননা এখানে x এর জায়গায় হচ্ছে root x। আমরা শিখিয়েছি তোমাদেরকে ডেরিভেটিভ করার সময় x এর জায়গায় যদি x ছাড়া অন্য কেউ থাকে সঙ্গে তার ডেরিভেটিভটা ইনটু করতে হয়, আমরা তাই এখানে করছি, আমরা ddx অফ root x করছি। আর এখানে ইন্টিগ্রেশন 1 তো এটা xই হবে, সেটা বলার অপেক্ষা রাখেন, ব্র্যাকেট ক্লোজ। এবার 2টাকে যদি ভিতরে ঢুকিয়ে দাও তাহলে কি হচ্ছে 2x tan ইনভার্স রুট x, লক্ষ্য রাখবে x টাকে সামনে লিখতে দেখতে ভালো লাগে, মাইনাস 2 ইনটু ইন্টিগ্রেশন এটা হচ্ছে 1 বাই 1 প্লাস x ddx অফ রুট x হচ্ছে 1 বাই 2 রুট x, আর এখানে হচ্ছে x dx। পরবর্তীকালে 2 2 ক্যান্সেল এন্ড উইল বি লেফট উইথ 2x tan ইনভার্স রুট x মাইনাস ইন্টিগ্রেশন, উপরে চলে গেল রুট x আর নিচে হয়ে গেল 1 প্লাস x dx। এখন যে ব্যাপারটা আছে সেটা একটা, এটা কোনো রুলস এ রুল নাম্বার 5 এ পড়েছে, রুল নাম্বার 5 তুমি অ্যাপ্লাই করতে পারো, আর এত কিছুর দরকার নেই, রুল নাম্বার 5 তে অ্যাপ্লাই করতে অন্যরকম ভাবে বলে দিচ্ছি যে x is equal to z square, তাহলে dx is equal to হয়ে গেল 2z dz। So under this substitution the given question reduces to root x ছিল তোমার z,
ডিএক্স ছিল তোমার 2z dz, আর নিচে হচ্ছে 1 প্লাস জেড স্কয়ার। তাহলে কি হয়ে গেল 2x tan ইনভার্স x রুট x মাইনাস এখানে 2 ইন্টিগ্রেশন, এখানে z স্কয়ার প্লাস 1, এখানে z স্কয়ার আছে। আমরা কি করব, সেম ডিগ্রি নিয়ম অনুযায়ী ডিভাইড করতে হয়, ডিভাইড করা আমরা করি না, আমরা z স্কয়ার প্লাস 1 মাইনাস 1 dz করে দিই। তারপরে জায়গাটাকে আমাকে উপরেই করতে হবে, আবার কিছু করার নেই। and that is equal to twice x tan inverse root x minus প্রথমটা হচ্ছে 2 বাই এখানে দেখো কি আছে 1 প্লাস z স্কয়ার বাই 1 প্লাস z স্কয়ার, মানে সেটা 1 হয়ে গেল, মাইনাস 1 বাই z স্কয়ার প্লাস 1 dz হয়ে গেল। that means twice x tan inverse root x minus 2 integration dz plus 2 into integration of z square plus 1 dz। আরেক লাইন শুধু করতে হবে, that means 2x tan inverse root x minus 2 into z plus 2 into tan inverse z, এটা ফর্মুলা প্লাস c। এবার তুমি শুধু z এর মানটাকে বসিয়ে দেবে, 2x tan inverse root x minus 2 root x plus 2 tan inverse root x plus c is the answer, and you got it. অঙ্কগুলো হয়ে যাওয়ার পরে একটু বলবে যে হয়ে গেছে, তাহলে আগের দিনের মতো ফিরে চলা যাবে। হয়েছে স্যার। ঠিক আছে, হয়েছে স্যার। now get ready for next one. নেক্সট কোশ্চেন তুমি যেটাই দেখছো সেটাও কিন্তু একটা সরাসরি ফর্মুলা, কারণ তোমরা জানো যে 3 sin inverse x এর ফর্মুলা হচ্ছে sin inverse 3x minus 4x cube। তাই এই কোশ্চেন নাম্বার 3 করার জন্য sin inverse 3x minus 4x cube তুমি সরাসরি লিখে দিতে পারো 3 sin inverse x dx। এটা তোমাকে অনেকটাই স্বস্তি দেবে। আর যদি মনে করো এই ফর্মুলা ভুলে গেছো, ঠিক আছে, তাহলে তো এমনি এমনিতে করতে পারবে না, বলে স্যার আমি সাবস্টিটিউশন করবো, কর না, কোনো সমস্যা। কিন্তু সাবস্টিটিউশন যে দেবে তার আগে তো বুঝতে হবে এটা ফর্মুলায় আছে, তাহলে কেন তুমি সাবস্টিটিউশন দেবে। অর্থাৎ তুমি মনে করো সাবস্টিটিউশন দেবে x ইজ ইকুয়াল টু তুমি sin থিটা ধরবে, তো যদি ধরো তাহলে dx ইজ ইকুয়াল টু হবে তোমার cos থিটা d থিটা, ঠিক আছে। তাহলে i ইজ ইকুয়াল টু হবে তোমার sin ইনভার্স 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, আর dx এর ভ্যালু হচ্ছে cos থিটা d থিটা। এখন তুমিই বলো না, এটা যদি sin ইনভার্স তুমি যদি নাই জানো যে এটা একটা ফর্মুলা sin 3 থিটার, তাহলে তুমি কেন এরকম সাবস্টিটিউশন দেবে? দেবে তো না নিশ্চয়ই, ওই প্ল্যান থেকেই তো দিচ্ছ। যাই হোক, যদি সাবস্টিটিউশন দাও তাহলে হবে sin ইনভার্স sin 3 থিটা, আর এটা হয়ে যাবে cos থিটা d থিটা। তারপর সেখান থেকে তুমি sin ইনভার্স sin থিটা মানে থিটা 3 থিটা, আর এটা হচ্ছে cos থিটা d থিটা। তারপর তুমি তাকে ইন্টিগ্রেট পাস করতে হবে। তার মানে এই জায়গাগুলো শুধু শুধু করলে কিন্তু করার কোনো দরকার ছিল না, কারণ ইটস স্ট্যান্ডার্ড ফর্মুলা, ইউ ক্যান ইউজ ইট ডিরেক্টলি। সেই কথাই আমি বলতে চাইছি বারবার। তাহলে ডিরেক্টলি যদি করি তার জায়গায় তুমি সরাসরি লিখতে পারবে, তার জায়গায় তুমি সরাসরি কি লিখতে পারবে, sin ইনভার্স x লিখে নিতে পারবে। এখন সেটা তুমি জানো, সেটা u ইনটু v মেথডে তোমাকে করতে হয়। 1 ইনটু sin ইনভার্স x, 1 হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক dx। আমরা কতদিন যদিও sin ইনভার্স x করেছিলাম, তোমাদের খেলা আছে কিনা জানি না আমরা। তাহলে 3 ইনটু sin ইনভার্স x চলে যাবে বাইরে, ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ddx অফ sin ইনভার্স x ইনটু ইন্টিগ্রেশন 1 dx হোল ইনটু dx, তার আবার ইন্টিগ্রেশন 4 ব্র্যাকেট ক্লোজ। তার পরবর্তী স্টেপে আমরা 3 ইনটু sin ইনভার্স x ইনটু x মাইনাস ddx অফ sin ইনভার্স x, তার স্ট্যান্ডার্ড ফর্মুলা রয়েছে 1 বাই 1 মাইনাস x স্কয়ার, আর ইন্টিগ্রেশন dx হচ্ছে x dx ব্র্যাকেট ক্লোজ। এবার তুমি লিখে দিতে পারো 3x ইনটু sin ইনভার্স x মাইনাস 3 ইনটু ইন্টিগ্রেশন x বাই 1 মাইনাস x স্কয়ার dx। যদিও এটা তোমার রুল নাম্বার 4 এ পড়েছে, এখানে রুল নাম্বার 4 অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করলেও কোনো অসুবিধা নেই।
আর আমরা বলবো এখানে এটা এত সোজা অঙ্ক যে তার মধ্যে কোনো রুল টুলের কথা তো আমার মাথা দিয়ে আসে না। আর তাছাড়া সাবস্টিটিউশন দিয়ে তুমি x ইকুয়াল টু sin থিটাও সাবস্টিটিউশন দিতে পারো 1 মাইনাস sin স্কয়ার থিটা cos থিটা সেই দৃষ্টিকোণ থেকে, অথবা তুমি এখানে 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু z স্কয়ার ধরে নিতে পারো। সেক্ষেত্রে x dx ইজ ইকুয়াল টু হবে মাইনাস z dz। সো আন্ডার দিস সাবস্টিটিউশন ইট রিডিউসেস টু 3 sin ইনভার্স x মাইনাস 3 ইনটু উপরে চলে গেল মাইনাস z dz, নিচে হয়ে গেল z, z z ক্যান্সেল হয়ে যাবে। তো আলটিমেটলি তুমি যা পেলে সেটা হচ্ছে 3x sin ইনভার্স x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3z প্লাস c। নাও ইউ পুট দ্য ভ্যালু অফ x অনলি, z এর ভ্যালু বসিয়ে দেবে, সেটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার প্লাস c, and the answer. That's all about the question. হয়েছে স্যার। Okay, now I'll go for next. Thank you. এগুলো সব ইনভার্সের অঙ্ক। এখন যে অঙ্কটা দেখছো সেটা হচ্ছে cos ইনভার্স x বাই x কিউব। এখানে সরাসরি ফর্মুলা ফেলার কোনো উপায় নেই, ঠিক আছে? আর এখানে cos ইনভার্স x ইজ ইকুয়াল টু z ধরেও কোনো লাভ হবে না, কারণ cos ইনভার্স x যে ডেরিভেটিভ সেটা হচ্ছে 1 বাই 1 মাইনাস x স্কয়ার dx। সেই রকম কোনো জিনিস অঙ্কতে নেই, যদি থাকতো তাহলে আমরা অবশ্যই সাবস্টিটিউশন করতাম, এবং সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো আগামী অঙ্কগুলোতে। তাহলে কি করবো, আমরা এখানে দুটো ফাংশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে cos ইনভার্স x, এটা হচ্ছে 1 বাই x কিউব। এটা হচ্ছে ইনভার্স ফাংশন, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তো লিয়েট রুল অনুযায়ী কোনটা জিনিস আগে থাকে, i আগে থাকে, a পরে থাকে। LIATE, a is before i is before a, দ্যাট মিন্স i টাকে এখানে ফার্স্ট ফাংশন ধরবো আর ওইটাকে আমরা এখানে সেকেন্ড ফাংশন ধরবো। তো সেটা ধরে আমরা তাকে করছি। তাহলে ফার্স্ট ফাংশন cos ইনভার্স x বাইরে, ইন্টিগ্রেশন 1 বাই x কিউব dx মাইনাস ddx অফ cos ইনভার্স x, আর 1 বাই x কিউবের আগের মতো ইন্টিগ্রেশন তার আবার dx। এখানে ফর্মুলা নিয়ে কারো কোনো কি বলবো মানে জড়তা থাকা উচিত না, একদমই উচিত না। এইবার cos ইনভার্স x রইলো। এবার 1 বাই x কিউব, 1 বাই x কিউব অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার মাইনাস 3, তাকে যদি ইন্টিগ্রেশন করো x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1, মানে x টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2, অর্থাৎ মাইনাস 1 বাই 2 x স্কয়ার হয়ে যায়। দেখিয়ে দিলাম সেটাও। 1 বাই x কিউব হচ্ছে 1 বাই 2 x স্কয়ার উইথ মাইনাস সাইন, ddx অফ cos ইনভার্স x হচ্ছে 1 বাই 1 মাইনাস x স্কয়ার স্ট্যান্ডার্ড ফর্মুলা, আর এটা হচ্ছে এখনই তো করলাম, এটা 1 বাই 2 x স্কয়ার dx। Now on simplification you will get cos inverse x by 2 x square with minus sign. দেখো এইরকম লিখলে দেখতে অনেকটাই ভালো লাগে, মাইনাসে মাইনাসে প্লাস আর একটা মাইনাস, আলটিমেটলি সে মাইনাস থাকবে, সামনে একটা 1 বাই 2 চলে আসবে, এখানে x স্কয়ার ইনটু রুট আন্ডার অফ 1 মাইনাস x স্কয়ার। যদিও এটা রুল 7 এ পড়ে, কিন্তু আমার তো মাথা খারাপ হয়নি, যেখানে রুল 7 অ্যাপ্লাই করব, তখন এর চাইতে সহজভাবে এটা হয়ে যায়। রুল 7 এর চাইতে অনেকটা সহজভাবে সেটা হয়ে যায়। এক এছাড়া তুমি যদি মনে করো x ইকুয়াল টু sin থিটা সাবস্টিটিউট করবে, তাহলে মুখে মুখে আনসার বলে দিতে হবে, তার আনসার কি। তো আমরা এখানে কি সাবস্টিটিউট করব, আমরা x ইকুয়াল টু sin থিটা সাবস্টিটিউট করব। তাহলে dx ইকুয়াল টু কি হয়ে যাবে, cos থিটা d থিটা। So let's see what will happen under this substitution. cos inverse x by 2x square minus 1 by 2, dx এর ভ্যালু হচ্ছে তোমার cos থিটা, d থিটা, x হচ্ছে তোমার sin স্কয়ার থিটা, আর এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তোমরা সবাই জানো 1 মাইনাস sin স্কয়ার থিটা রুট হচ্ছে cos থিটা, cos cos ক্যান্সেল, so it will be left with cos inverse x by 2x square minus 1 by 2, 1 by sin স্কয়ার থাকবে শুধু, মানে এটা হয়ে যাবে cos x স্কয়ার থিটা d থিটা। তাহলে এটা হচ্ছে গেল cos ইনভার্স x by 2x স্কয়ার মাইনাস 1 by 2। যদি আমি বলি cos x স্কয়ার থিটার, যদি আমি বলি যে cos x স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কত, তাহলে তোমাকে এইটা ভাবতে বা বুঝতে হবে যে cos x স্কয়ার থিটাটা কার ডেরিভেটিভ। cos x স্কয়ার থিটা হচ্ছে মাইনাস cos থিটার ডেরিভেটিভ, তাই তার ইন্টিগ্রেশন হবে মাইনাস cos থিটা। তার মানে আগে একটা মাইনাস ছিল, এখন এটা প্লাস হয়ে গেল cos থিটা। এখন তোমাকে রিপ্লেস করতে হবে, সেটা হচ্ছে মাইনাস অফ cos ইনভার্স x বাই 2x স্কয়ার প্লাস 1 বাই 2 cot থিটা। তুমি দেখো এখানে তুমি sin থিটা ইজ ইকুয়াল টু তোমার x ছিল, তার মানে cos থিটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, তার রুট ভেরি সিম্পলি ইট ক্যান বি অবটেইনড নাও। তারপরে এই cos বাই sin হচ্ছে cot,
তার মানে কট, এখানে কট ছিল তো, দেখো তো এখানে কট থিটা ছিল। কট মানে হচ্ছে কস বাই সাইন, কস ছিল 1 মাইনাস এক্স স্কয়ার তার রুট, আর সাইন ছিল এক্স প্লাস সি, এন্ড দ্যাট ইজ দ্য ফাইনাল আনসার অফ দ্য কোশ্চেন। হয়েছে। Okay, I know it's completed. এখন আমরা যেটাকে নিয়ে ছুটবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। এখানে বলা হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা নেই, হচ্ছে না। তো এখানে আমরা সাবস্টিটিউশন করব কিনা প্রশ্ন হচ্ছে এই। করবো এই কারণে, কারণ সাইন ইনভার্স এক্স যদি আমরা জেড ধরি তাহলে 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার চলে আসছে, সেই জন্যই কিন্তু তাকে জেড ধরা। ঠিক আছে, মানে ইনভার্সের অঙ্কতে জেড ধরার একটা কমন টেন্ডেন্সি, ওকে সাবস্টিটিউট করার একটা কমন টেন্ডেন্সি আমাদের সবারই থাকে। সেই অর্থও বলছি যে এখানে ধরবো যে মানে এটাকে সাবস্টিটিউট করব, সেই ব্যাপারে মোটামুটি এক প্রকার আমরা নিশ্চিত ছিলাম। তাহলে এক্স হলো, সাইন ইনভার্স এক্স হলো, আর ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কয়ার হলো। এখন পুরোটাকে আমরা জেড এ কনভার্ট করবো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? যেহেতু সাইন ইনভার্স এক্স জেড ধরেছো, তাহলে এক্স হচ্ছে তোমার সাইন জেড, সাইন ইনভার্স এক্সটা হচ্ছে জেড, আর এটা হয়ে যাচ্ছে ডি জেড। একদম সিম্পল অঙ্ক চলে আসলে যাবে। তাহলে আমরা জেড সাইন জেড কে সামনে রাখবো, সাইন জেড কে ইন্টিগ্রেশন করবো, বাই পার্টসের যা নিয়ম সেটা অ্যাপ্লাই করছি। ডিডি জেড অফ জেড ইন্টিগ্রেশন অফ সাইন জেড, এগুলো তো করতেই হবে, কিছু করার উপায় নেই। ডি জেড তার ইন্টিগ্রেশন, সাইন জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে cos মাইনাস cos জেড, ডিডি অফ জেড হচ্ছে 1, again it is minus cos z dz, so we'll be left with z cos z minus minus a plus integration cos z dz, তার মানে z cos z আর cos z ইন্টিগ্রেশন হচ্ছে sin z plus c। এবার z গুলোকে রিপ্লেস করতে হবে। আমরা যেহেতু ধরেছি যে x is equal to sin inverse x, সেটা বলার z is equal to sin inverse x, সুতরাং অ্যাকচুয়ালি আমরা বুঝি যে sin z is equal to x, তার মানে cos z is equal to হবে 1 minus x square. Now let's put the value of z. The value of z is sin inverse x. Cos z এর ভ্যালু হচ্ছে 1 minus বের করে রেখেছি 1 minus x square, আর sin z এর ভ্যালু হচ্ছে x plus c, and that will be the answer. আচ্ছা স্যার। Okay, fine, thank you. Now let's go for the next. হয়েছে স্যার। Now let's go for next. In our next problem, time is completed. Now let's go for next two problems, question number 6 and question number 7. Question number 6 হচ্ছে x into tan x into sec square x dx, আর question number 7 হচ্ছে x into tan x into tan square x into sec square x. দুটো অঙ্ক অলমোস্ট সেম। এখন কথা হচ্ছে এটা বাই পার্টস কেন করছি আমরা? এটা কি বাই পার্টসের চ্যাপ্টার আছে তাই বাই পার্টস করছি? না, কারণ প্রথমত দেখো এখানে দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। অ্যালজেব্রিক এন্ড ট্রিগোনোমেট্রিক,
যে কোনো অঙ্ক যখন প্রথমে থাকে আমার কাছে, যদি দু ধরনের ফাংশনের মিক্সটা থাকতো, তাহলে আমরা করতাম কোনো না কোনো একটা প্রথম দিকে নিয়ম অনুযায়ী। কিন্তু এটা এখানে দু ধরনের ফাংশনের প্রোডাক্ট থাকাতে এটা তো আমরা কোনো নিয়ম মানে কোনো সিঙ্গেল ফাংশন না হলে তো আমাদের ইন্টিগ্রেশন হয় না। কারণ আমরা জানি ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, ধরো কেমন ছিল, সাইন কস ছিল বা ট্যান ছিল, সেক ছিল, কোসেক ছিল, কট ছিল, বা ই টু দি পাওয়ার এক্স ছিল, লগ এক্স ছিল, এরকম বিভিন্ন জিনিস ছিল। কিন্তু সেখানে মিক্সড ফাংশনের ইন্টিগ্রেশনের কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল না। সেই অর্থে আমাদের প্রথম যে চিন্তা ভাবনা মাথায় আসবে যে চলো আমরা এখানে একটা সাবস্টিটিউশন ইউজ করি। কিন্তু সাবস্টিটিউশন যে ইউজ করবো কাকে ধরবো? ধরো আমি ট্যান এক্স কে ধরলাম, তাহলে সেক্স স্কয়ার এক্স আসছে, সেই অর্থে আমরা ট্যান এক্স কে জেড ধরতে পারি। দেখো এখানে যদি আমরা ট্যান এক্স কে জেড ধরি অঙ্কের শুরুতেই, ঠিক আছে, তাহলে কি হবে? সেক্স স্কয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড। মানে আমার মাথায় কিন্তু বাই পার্টসটা নেই, বাই পার্টসের কথা মাথায় কিন্তু নেই। আমরা ট্যান এক্স ধরলাম এই উদ্দেশ্যে, কারণ যদি দেখলাম যে ট্যান এক্স কে সাবস্টিটিউট করলে আরেকটা পার্ট তার ডেরিভেটিভটা এর মধ্যে রয়ে গেছে, সেই উদ্দেশ্যে এবং সেই লোভে কিন্তু আমি এখানে সাবস্টিটিউশন দিলাম। তাহলে ট্যান এক্স কে জেড ধরলাম, সেক্স স্কয়ার এক্স ডিএক্স ডিজেড হয়ে গেল। তার মানে অঙ্কটা যখন শুরু করবো, এখানে তো এক্স, ট্যান এক্স হচ্ছে জেড, আর সেক্স স্কয়ার এক্স ডিএক্স হয়ে গেল ডিজেড। তাহলে এই এক্সটাকে কি করবো? হ্যাঁ, এক্সটাকেও করা যায়, এক্সটাকেও করা যায়, ট্যান ইনভার্স জেড করা যায়, বাস। তার মানে এখন তো বুঝতে পারছো দু ধরনের ফাংশন, আবারও দু ধরনের ফাংশন চলে এসেছে। তার মানে এখন তার বাইপাস ছাড়া কোনো উপায় নেই। সে বাইপাস যদি করো তাহলে এটা হচ্ছে ইনভার্স ফাংশন, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তো লিয়েট রুল যে ইনভার্স ফাংশন বাইরে থাকে, আর এটাকে ইন্টিগ্রেশন করব নাকি? এল আই এ, এল আই এ টি ই, এল আই এ টি, আই ইজ বিফোর এ, ইনভার্স ফাংশন, তাই ইনভার্স বাইরে চলে গেল, আর জেড কে আমরা ইন্টিগ্রেশন করছি। মাইনাস ডিডি জেড অফ টেন ইনভার্স জেড, ইন্টিগ্রেশন জেড ডিজেড, তার আবার ইন্টিগ্রেশন করতে হবে পরবর্তীকালে। তো আমরা যদি কন্টিনিউ করি তাহলে হচ্ছে টেন ইনভার্স জেড, এটা হয়ে গেল জেড স্কয়ার বাই টু। টেন ইনভার্স জেড এর হচ্ছে 1/1 প্লাস জেড স্কয়ার ইন্টু জেড স্কয়ার বাই টু ডিজেড। তার মানে এটা হচ্ছে জেড স্কয়ার বাই টু টেন ইনভার্স জেড মাইনাস এটা হাফ, নিচে জেড স্কয়ার প্লাস ওয়ান, উপরে হচ্ছে জেড স্কয়ার। দুটোই অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক পলিনোমিয়াল, কিন্তু ডিগ্রি সেম, তাই আমরা ডিভাইড করব। তো ডিভাইড তো আমরা করি না, আমরা এইভাবে করি ফেলি। আর যখন এটা মুখে পাড়াতে না, মুখে মুখে পারি না, তখন আমরা ডিভাইড তো অবশ্যই করব। তাহলে দুটো পার্ট করে দিচ্ছি, দিস বাই দিস, সেটা হয়ে যাবে 1 ডিজেড। এখানে মাইনাস, খেয়াল করো এখানে মাইনাস, এখানেও মাইনাস, আলটিমেটলি সে প্লাস হয়ে যাবে 1 বাই এখানে জেড স্কয়ার প্লাস 1 ডিজেড। এখন বাকি যে কাজগুলো এখনো রয়ে গেছে, এটা হচ্ছে জেড স্কয়ার বাই টু tan ইনভার্স জেড মাইনাস হাফ জেড প্লাস হাফ ইন্টু, এটা হচ্ছে ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ারের ফর্মুলা তোমরা জানো, 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ ছিল ফর্মুলা। তাহলে এটা হচ্ছে ডিজেড বাই 1 1 ডিজেড বাই জেড স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার ফর্মুলা হবে tan ইনভার্স জেড প্লাস সি। ইন্টিগ্রেশন ইজ কমপ্লিটেড। এবার আমাকে কি করতে হবে? সবগুলো জেড কে ইন টার্মস অফ এক্স এ কনভার্ট করতে হবে। তো দেখো জেড এর ব্যাপারটা গুলোকে ইনভার্সে আমরা কেন কিভাবে কনভার্ট করি, তার নিচে জায়গা নেই, উপরে করছি। তো আমার tan x ছিল জেড, তার মানে জেড ছিল tan ইনভার্স x, ঠিক আছে। এখানে জেড স্কয়ার আছে দেখো। তো tan x যেহেতু জেড, সেটা বলার অপেক্ষা রাখে না, তো সেখান থেকে আমরা বলতে পারি যে tan ইনভার্স জেড ইজ ইকুয়াল টু x, ঠিক আছে। তো ব্যাপারগুলো এবার বুঝে বুঝে তুমি ফর্মুলা ফেলাও। এখানে জেড স্কয়ার, তো জেড হচ্ছে tan x, তাই তুমি লিখবে এখানে tan x তার হোল স্কয়ার বাই 2 ইনটু, এটা হচ্ছে tan ইনভার্স z, tan ইনভার্স z হচ্ছে x, তাহলে x দিতে হবে, মাইনাস হাফ z, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z? z হচ্ছে tan x প্লাস হাফ অফ tan ইনভার্স z, tan ইনভার্স z মানে x প্লাস 3, দ্যাট উইল গিভ ইউ দ্য ফাইনাল আনসার। অর্থাৎ এইখানে আমরা সাবস্টিটিউশন করলাম কিন্তু, ঠিক আছে। তুমি দেখো তারপরে আমি আরেকটা অঙ্ক রেখেছি, সেটা অলমোস্ট সেম টাইপের, অলমোস্ট সেম টাইপের। আমি ইনফ্যাক্ট এটাই বলবো, যদি এটাকে আমি সাবস্টিটিউশন দিয়ে করি, তাহলে এখন যে
এটা হচ্ছে অ্যালজাব্রিক, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। ঠিক আছে, দু ধরনের ফাংশনের প্রোডাক্ট এখানে রয়ে গেছে। তাই এইটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা যদি এটাকে একটা ফাংশন, এটা একটা ফাংশন, অর্থাৎ অ্যালজাব্রিক এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের এই সেপারেশনের জন্য এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরে প্রসিড করি, তাহলে সেটা হবে x ইনটু ইন্টিগ্রেশন tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx মাইনাস ddx অফ x ইন্টিগ্রেশন tan x tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx হোল dx। এইখানে আমার একটা ছোট্ট সলিউশন থাকবে, সেটা হচ্ছে যে once you start the process of bypass, যদি বাইপাস প্রসেসটাকে তুমি শুরু করে দাও, অলরেডি শুরু হয়ে গেছে, সাবস্টিটিউশন দিয়ে প্রথমে দিতে পারতে, অলরেডি ইউ স্টার্টেড, ঠিক আছে, তাহলে তুমি এইখানে যদি এইরকম করো যে সাবস্টিটিউশন ইউজ করো, এখানে যদি ইউজ করো, ব্যাপারটা কিরকম লাগবে? ধরো তুমি tan x ইকুয়াল টু z ধরলে এখানে, তাহলে সেটা হচ্ছে z স্কয়ার dz, এখানে আবার dx। তো এই যে বাইপাস চলাকালীন সময় যদি সাবস্টিটিউশন ইউজ করো, তাহলে তার চেহারাটা আমি বলছি, যদি tan x কে তুমি z ধরো, এটা হচ্ছে z স্কয়ার dz, আর এটা তো যা হওয়ার হলো, এখানে আবার বাইরে কিন্তু dx, কিন্তু তোমার হাত কিন্তু এখানে একটা ভুল করে দেবে, তুমি এটা খেয়ালই করতে পারবে না, এটা dx করে এটাও dx এর যাবে, এটা dz লিখে এটাও dz লিখে দেওয়া যাবে। তো তাই আমি বলি এখানে ভেরিয়েবলের একটা সমস্যা হয়ে যায়, চেঞ্জ অফ ভেরিয়েবল একটা সমস্যা হয়ে যায়, ভুল করে স্টুডেন্টরা। শুধুমাত্র সেই দিক থেকে আমি বলছি যে যদি মনে করো you start to solve the integration process is started এবং after that you feel you need a substitution, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তুমি সেটাকে সাইডে করে তার রেজাল্টটা এখানে বসিয়ে দেবে। অর্থাৎ দেখো আমি কি বললাম, এই ছিল আমার ইন্টিগ্রেশনটা, এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে tan x কে আমরা যদি p ধরি, তাহলে p স্কয়ার dp হবে, কাকে ধরেছি p, tan x ইকুয়াল টু p, তখন সেখান থেকে আমরা পাচ্ছি p কিউব বাই 3, অর্থাৎ tan কিউব x বাই 3। আমার সাজেশন হচ্ছে যদি সাবস্টিটিউশন দিতেই হয় বাইপাস চলাকালীন সময়, ডিউরিং বাইপাস, তাহলে তুমি সাইডে করে এনে বসিয়ে দেবে, এটা তোমার সময় তোমার সবকিছুই কম লাগবে। তাহলে এইটা কি হয়ে গেল, এই ইন্টিগ্রেশন রেজাল্ট হয়ে গেল tan কিউব x বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x তো 1, এটা হয়ে গেল tan কিউব x বাই 3 dx। এইবার কন্টিনিউ করছো তুমি নরমালি, মাইনাস এখানে 1/3, তাহলে tan কিউব x কিভাবে করবে? অনেক রকম ভাবে করা যায়। tan কিউব x কে তুমি sin কিউব x বাই cos কিউব x করে, এখানে cos x কে z ধরলে উপরে sin x dx dz, আর একটা যে sin স্কয়ার থাকবে সেটাকে তুমি ইন টার্মস অফ z এ কনভার্ট করতে পারো। ঠিক আছে, কথাগুলো মানে বুঝতে পেরেছো? তো এইটা ছাড়া আর কি করা যেতে পারে? এইটা ছাড়া এরকমও করা যেতে পারে, tan x, আরেকটা যে tan স্কয়ার x রয়েছে সেটাকে তুমি sec স্কয়ার x মাইনাস 1 dx করে দিলে, তারপর x ইনটু tan কিউব x dx 1/3 ইন্টিগ্রেশন, একটা তো হয়ে গেল tan x ইনটু sec স্কয়ার x dx, আরেকটা হয়ে গেল প্লাস 1/3 অফ ইন্টিগ্রেশন tan x dx। বাস, এইবার এখানে x ইনটু tan কিউব x বাই 3 মাইনাস 1/3 অফ, এইখানে দেখো ইউনিট অ্যানাদার সাবস্টিটিউশন, তাহলে তোমাকে এই কাজটা তোমাকে আবার সাইডে করতে হবে। অর্থাৎ এখন তো আবার সাইড নেই, আমি কোথায় দেখাবো, এখানে দেখিয়ে ফেলি যে ইন্টিগ্রেশন tan x ইনটু sec স্কয়ার x dx ছিল, tan x ধরলাম p dp, তাহলে সেটা হয়ে গেল p স্কয়ার বাই 2, অর্থাৎ tan স্কয়ার x বাই 2। কি করলাম আমি, এই পুরো ইন্টিগ্রেশনটা এখানে ছেড়ে দিলাম, আর কি রেজাল্ট হয়েছে tan স্কয়ার x বাই 2 প্লাস 1/3 অফ tan x। কে জানি বললো ইন্টিগ্রেশন tan x কিভাবে কি হলো? ওই যে বললাম ইন্টিগ্রেশন tan x হচ্ছে log mod sec x প্লাস 3। এবার দেখো এতে কি সুবিধা, অনেকটাই ছোট হয়ে গেল, তুমি বোঝো ব্যাপারগুলো কেন ছোট হয়েছে। মনে এবার তুমি এটা ইন্টারেস্টিংলি খেয়াল করো যে এখানে কিন্তু আমার x থেকে z এও যেতে হয়নি, 1 2, আবার z থেকে x ও আসতে পারিনি, তার মানে শুধু এখানেই তো তোমার 2 লাইন সময় বেঁচে গেল। তো সেই ব্যাপারটা তুমি খেয়াল করবে।
question is answer is completed, my dear students. হয়েছে স্যার। ঠিক আছে, I will go for next. In our next problem, তুমি দেখো এখানে sin inverse x by 1 minus x square whole to the power 3/2. তো অনেকটা এই টাইপের একটা অঙ্ক একটু আগে করেছিলাম, এটা তারই কাছাকাছি কোন একটা নিয়ম। এই চ্যাপ্টারটা করতে একটু পেশেন্স লাগে, তার পরবর্তী চ্যাপ্টার আবার একটু সোজা। Let's start the next one. It has to sin inverse x divided by 1 minus x square whole to the power 3/2. তো ন্যাচারালি এই অঙ্কটা করার জন্য এখানে একটা x থাকার কথা, x ছিল কিনা না একটু দেখে নি দাঁড়াও। নেই। আমরা এখানে sin inverse x কে z ধরবো, তাই 1 by 1 minus x square তার রুট dx is equal to dz পাবো। এই শুধু এইটাকে দেখে কিন্তু এরকম করছি, তাই ইন্টিগ্রেশন আমরা রাখলাম sin inverse x, আমরা রাখলাম 1 minus x square, আমরা রাখলাম dx by 1 minus x square তার রুট। যেহেতু তুমি sin inverse x কে z ধরেছো, z হয়ে গেল এখানে 1 minus sin inverse x z মানে অ্যাকচুয়ালি sin z is equal to x, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে sin z, x এর ভ্যালু হবে sin z, তার মানে এটা sin square z dx by 1 minus x square dz. It means we are left with 1 minus sin square z হচ্ছে cos square z, আর রেসিপ্রোকাল হয়ে যাবে sec square z। বাস দুটো ফাংশন পেয়ে গেলে এখানে সাবস্টিটিউশনের কোনো উপায় নেই, z সামনে ইন্টিগ্রেশন sec square z dz ইন্টিগ্রেশন ddz of z ইন্টিগ্রেশন sec সব z দিয়ে আসবে এখানে। tan sec square z ইন্টিগ্রেশন হচ্ছে tan z, ddz of z হচ্ছে 1, এটা হয়ে গেল tan z dz। তাহলে আমরা যা পেলাম z tan z মাইনাস ইন্টিগ্রেশন tan z, ভালো করে দেখবে ইন্টিগ্রেশন tan z তার ইন্টিগ্রেশন হচ্ছে log mod sec z। এবার এখানে এসে তোমাকে z কে আবার রিপ্লেস করতে হবে। What is the value of z? Look at here, look at the substitution. এখানে z ছিল অ্যাকচুয়ালি sin inverse x, so you put sin inverse x। এবার tan z এর জায়গায় কি বসাতে পারো, sin z যেহেতু x, তাহলে cos z হচ্ছে 1 minus x square, তার মানে বুঝে যাচ্ছে tan z হচ্ছে x by 1 minus x square, sin by cos হচ্ছে tan হয়, তার মানে এবার tan z এর ভ্যালু বসাবে তুমি x by 1 minus x square তার রুট মাইনাস log sec z। তাহলে cos z যেহেতু তোমার রুট আন্ডার অফ 1 minus x square ছিল, তাহলে sec z হবে কি 1 by root under of 1 minus x square plus c। आंसर হয়েছে স্যার। হয়েছে স্যার। ओके, now we'll go for question number 9. Look at question number 9. এটা মোটামুটি একই ধরনের অঙ্ক। এটা হচ্ছে x স্কয়ার sin square x, sorry sin inverse x divided by 1 minus x square whole to the power 5/2। এখানে সরাসরি ইনভার্সের কোনো ফর্মুলা ফেলা যায় না, এখানেও আমরা শুরুতেই sin inverse x কে আমরা z ধরে নেব। sin inverse x 1 by 1 minus x square dx is equal to dz। তার মানে এটা বুঝে নিতে হবে তুমি sin z is equal to x ধরেছো, তাই এটাকে একটু x স্কয়ার sin inverse x
এটাকে লিখছো 1 মাইনাস এক্স স্কয়ার, পার্ট পার্ট করে দাও। আচ্ছা, এটাকে লেখো 1 মাইনাস এক্স স্কয়ার তার হোল স্কয়ার আর ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কয়ার সাজিয়ে লিখলাম, আর কিছুই না। তোমাকে দেখিয়ে দেই যে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 5/2 মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার, আর একটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। 2 আর হাফে মিলে কিন্তু 5/2 হয়। এই যে হচ্ছে পাওয়ার 2 আর এই যে হচ্ছে হাফ। এবারে সাবস্টিটিউশন ইউজ করো। এক্স স্কয়ার, এক্স ছিল sin z, so you will write sin square z, sin inverse x মানে z, 1 বাই এটা কি হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স স্কয়ার, x ছিল sin z, so it will be sin square z তার হোল স্কয়ার, আর dx বাই 1 মাইনাস এক্স স্কয়ার এগুলো dz। তাহলে কি পড়ে রইল z sin square z, 1 মাইনাস sin square z মানে হচ্ছে cos to the power 4z dz। You can write it as z into, এখানে দেখো একটা sin square বাই একটা cos square, একটা sin square বাই একটা cos square মিলে tan square z, আর আরেকটা cos square রয়ে গেল নিচে, সেটাকে তুমি sec square z dz করতে পারো, which is same as question number 7, which is same as question number 7. Now we'll go for question number 10. Anyone who gives you the idea that how to solve question number 10? কার কোনো আইডিয়া আছে কিনা? এটাও ইনভার্সের অঙ্ক, এখানেও আমাদের সাবস্টিটিউশন দিতে হবে। কি সাবস্টিটিউশন দেব? tan ইনভার্স x by root under of a plus x। আমি বলে রাখি আমরা কিন্তু tan ইনভার্স রুট x এর ইন্টিগ্রেশন বাই পার্টস কিন্তু করিয়েছি, এটা কিন্তু করিয়েছি। কি করে করতে পারি? sin ইনভার্স এটা করিয়েছি, তারপরে sin ইনভার্স রুট x করিয়েছি, তারপর ধরো না এখানে sec ইনভার্স x করিয়েছি, এগুলো কিন্তু করিয়েছি, আমি সবগুলো করিয়েছি। স্যার ফিজিক্যাল a tan square z, a tan square z না থিটা ধরো, ঠিক আছে? ওকে ফাইন। সো she give me a good suggestion that sin inverse x by a plus x, ঠিক আছে? সেটাকে সে বলতে চাইছে যে x is equal to a tan square z ধরা যায়, একই কথা থিটা ধরলাম। তাহলে লাভ কি হবে? আমাদের নিয়ম ছিল যে আমাদের যে ওই নিয়মগুলো লেখানো ছিল না, 1 মাইনাস x স্কয়ার থাকলে কি সাবস্টিটিউট করবে, x স্কয়ার মাইনাস 1 থাকলে কি সাবস্টিটিউট করবে, 1 প্লাস x স্কয়ার থাকলে কি সাবস্টিটিউট করবে, x স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে কি সাবস্টিটিউট করবে, x প্লাস a থাকলে কি সাবস্টিটিউট করবে, সব নিয়ম লেখা ছিল, ঠিক আছে? সেগুলো ক্লাস 11 থেকে চলছে, ডেরিভেটিভ থেকে। তো যাই হোক, x যদি a tan থিটা হয় তাহলে dx হচ্ছে twice a tan theta into sec square theta d theta. Under this substitution, এটা sin inverse x হচ্ছে a tan square theta, এটা a into 1 plus tan square theta, এই পুরোটা কিন্তু sin inverse x এর আন্ডারে। এবার dx এর মান হচ্ছে twice a tan theta sec square theta d theta। তাহলে এটা হয়ে গেল sin inverse রুট আছে a a ক্যান্সেল,
রুট আন্ডার অফ এটা হয়ে গেল tan স্কয়ার থিটা, এটা হয়ে গেল sec স্কয়ার থিটা, এটা হচ্ছে টুয়াইস a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এটা কি হয়ে গেল? sin ইনভার্স, তুমি জানো এটা tan থিটা বাই sin থিটা, ঠিক আছে? এটা ব্যাপারটা বুঝো, tan মানে হচ্ছে sin স্কয়ার বাই cos স্কয়ার, আর sec স্কয়ার ক্যান্সেল, শুধুমাত্র sin স্কয়ার থিটা মানে সবকিছু ক্যান্সেলেশন হয়ে sin থিটাই পড়ে থাকবে এখানে। আর এটা হচ্ছে টুয়াইস এ tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, sin ইনভার্স sin থিটা মানে থিটা, এটা হচ্ছে টুয়াইস এর সামনে নিয়ে নাও tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা এখানে এসেছে, which is কোশ্চেন নাম্বার 6। সম্ভবত কোশ্চেন নাম্বার 6 এ আমরা এটা করিয়েছিলাম, তুমি দেখো সেই অঙ্কটা করিয়েছিলাম, 6 বা 7 হতে পারে। তাহলে বুঝো এই 6 বা 7 এর মতো এরকম প্রচুর অঙ্ক এসেছে, এরকম 3টে অঙ্ক হয়েছে, 4টে অঙ্ক হয়েছে এরকম। তার মানে এই টেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই ধরনের জিনিস ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে বেশ কিছু ফরম্যাট, ঠিক আছে, যাদের চেহারা সরাসরি একই রকম না, কিন্তু আন্ডার সাবস্টিটিউশন, যে আমরা তো এখন ইন্টিগ্রেশন শুরু করিনি, ঠিক আছে? আমরা সাবস্টিটিউশন দিয়ে এটা কি, উই আর প্রিপেয়ারিং দ্য ইন্টিগ্র্যান্ড টু ইন্টিগ্রেট, we are preparing the integrand to integrate it, ঠিক আছে? ইন্টিগ্রেশন করার জন্য তাকে প্রিপেয়ার করছি, প্রিপেয়ার করার পরে দেখো কোশ্চেন নাম্বার 6 এর চেহারা এসে গেল। অর্থাৎ যেহেতু বেশ কিছু অঙ্ক দেখছি এই ফর্মে আসছে, অর্থাৎ আমার মনে পড়ছে কিনা জানেন আমি তোমাদের, এই যে এই অঙ্কটা x ইনটু tan x ইনটু sec square x, এটা কিন্তু করিয়েছি আমি আজকে, শুধু তাই না এইটার সঙ্গে এইটাও করিয়েছি। তার মানে এই ক্ষেত্রে কিন্তু বারে বারে আসছে, যখন কোনো একটা বিশেষ সেট বারবার আসবে তার মানে বুঝবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে আগে থেকে স্টার্ট দিয়ে দিয়েছি। এবার এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটাকে আমরা শেষ অবধি কন্টিনিউ করছি। আমার আর নিচে জায়গা নেই, তাই আমি উপরে লিখতে বাধ্য হচ্ছি। এখন আমরা কোথায় আছি? টুয়াইসে। এখানে আমরা এইটাকে একটা ফাংশন ধরবো আর এইটাকে আর একটা ফাংশন ধরবো, অর্থাৎ টুয়াইসে থার্ড ব্র্যাকেট থিটা ইন্টিগ্রেশন tan theta sec square theta d theta integration db theta of theta integration tan theta into sec square theta d theta, second bracket তার আবার integration, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সেখান থেকে আমরা যা পাই সেটা হচ্ছে টুয়াইসে থিটা, তার ইন্টিগ্রেশন মনে আছে? এখানে একটু স্টেপ জাম্প দিচ্ছি যেহেতু একই রকম অঙ্ক দুবার হচ্ছে। tan থিটাকে যদি z ধরি, এটা হচ্ছে dz হয়ে যাবে, অর্থাৎ z dz মানে z স্কয়ার বাই 2, সেটা হয়ে যাবে tan স্কয়ার থিটা বাই 2। এটা হচ্ছে 1, এটা হচ্ছে tan স্কয়ার থিটা বাই 2 d থিটা ব্র্যাকেট ক্লোজ। 2 এর ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে a থিটা tan স্কয়ার থিটা মাইনাস এখানে হয়ে যাবে a ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 d থিটা। বেশ বড় অঙ্ক কিন্তু আমরা করছি। তার মানে a থিটা tan স্কয়ার থিটা মাইনাস a ইনটু, এবার sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা, আর হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, মানে শুধুমাত্র a থিটা পড়ে থাকবে। এবার হচ্ছে রিপ্লেস করতে হবে। দেখো তুমি কাকে ধরেছিলে? তুমি ধরেছিলে x ইকুয়াল টু a tan স্কয়ার থিটা, এখান থেকে tan থিটা হয়ে গেল x বাই a তার রুট, দ্যাট মিন্স থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স x বাই a তার রুট। এখন ভ্যালুগুলো বসাও। a, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? থিটা ভ্যালু হচ্ছে tan ইনভার্স x বাই a তার রুট। বুঝতে পেরে গেছো? থিটা ভ্যালু বসালাম। এবার হচ্ছে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা তো কত ছিল? x বাই a ইনটু tan থিটা, সেটা হবে রুট ওভার অফ x বাই a প্লাস a থিটা, থিটা মানে কি হচ্ছে tan ইনভার্স x বাই a তার রুট। তো দেখো এখানে a ক্যান্সেল, তার মানে এখানে থাকছে x ইনটু tan ইনভার্স x বাই a তার রুট মাইনাস রুট ওভার অফ ax
প্লাস এ ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ তার রুট প্লাস সি। তো অনেকে আবার এখান থেকে এই দুটো টার্ম থেকে কমন নিয়ে নেয়, কমন নিয়ে সে লিখে এক্স প্লাস এ tan inverse root under of x by a minus root under of ax plus c answer. There is a complete answer of the question এবং আনসারটা এই ফর্মে আসতে হবে। এবং অনেকে এটা পারে কিন্তু করতে গিয়ে গোলমাল থাকে, এখানে পৌঁছতে পারে না, তার আগে সে ধ্বংস হয়ে যায়। একটু হাত চালাবে। Essa হয়েছে। তাহলে অঙ্কটা দেখলে আমরা কি সাবস্টিটিউশন দিলাম সেটা একজন বললো তোমাদের মধ্যে শ্রাবণী দাস, কিন্তু অনেকের ক্ষেত্রে এই সাবস্টিটিউশন নিয়ে কিন্তু সমস্যা, যে ঠিক মানে কি সাবস্টিটিউশনটা দেবে সেটা কিন্তু অনেকে বুঝে উঠতে পারে না। সেই প্রসঙ্গে আর দুটো কথা শুনে নাও। ধরো তোমাকে বললো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স করো, এটা তুমি পারবে, কারণ এটা হচ্ছে 1 ইন্টু সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো সাইন ইনভার্স এক্স বাইরে 1 ডিএক্স ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স 1 ডিএক্স তার ডিএক্স হালকা করে দিচ্ছি, তার মানে x সাইন ইনভার্স এক্স ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে হচ্ছে x ডিএক্স। এবার 1 মাইনাস এক্স স্কয়ার কে z স্কয়ার ধরলেই এটা শেষ। সাইন ইনভার্স এক্স তোমরা পারো ইন্টিগ্রেশন করতে, ঠিক আছে, আমি ধরে নিলাম। এবার দেখো সাইন ইনভার্স এক্স যদি থিটা ধরো, তার মানে সাইন থিটা কিন্তু x, মানে cos থিটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, আর tan থিটা হচ্ছে x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। তার মানে এবার এখান থেকে বুঝতে পারছো তো, এখানে থিটা হচ্ছে এখানে সাইন ইনভার্স এক্স, আর এখান থেকে থিটা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার, আর এখান থেকে থিটা হচ্ছে এখান থেকে tan ইনভার্স x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। কথাগুলো কেন বললাম দেখো, তার মানে প্রত্যেকই হচ্ছে থিটা, এটা sin থিটা ইজ ইকুয়াল টু x হলেই তো cos থিটা এত হয়, আর হলেই তো tan থিটা ইজ ইকুয়াল টু এত হয়, তাই তো? তো তার মানে থিটা ইজ ইকুয়াল টু আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে একটা sin ইনভার্স x, বা এভাবে বলি আমি যে তার মানে sin ইনভার্স x যা cos ইনভার্স x 1 মাইনাস x স্কয়ার তা tan ইনভার্স x বাই 1 মাইনাস x স্কয়ার তা সবগুলো একই জিনিস, এটা আমি বলতে চাইছি। এবার যদি বোঝো তাহলে শোনো, খেয়াল করো। এবার ধরো তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম যে ইন্টিগ্রেশন tan ইনভার্স x বাই 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ তুমি একটু আগে দেখেছো যেটা sin ইনভার্স x আর cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার রুট আর tan ইনভার্স x বাই 1 মাইনাস x স্কয়ার রুট একই কথা, এটা তোমার রইলো। এবার আমি তোমাকে এই অঙ্কটা করতে দিলাম, তোমাদের মধ্যে কতজন স্টুডেন্ট আছে যেটা বুঝবে যে এই অঙ্কটা মানে হচ্ছে এই অঙ্কটা? নিশ্চয়ই বুঝবে না। এখানে কি করবে গড নোজ। অর্থাৎ ইনভার্স ফাংশনটার মোডটাকে চেঞ্জ করে দেওয়াতে এটা যখন tan ইনভার্সে কনভার্ট করে দিয়েছি, তখন sin ইনভার্স x যত সিম্পল ছিল, নাও ইট ইজ নট সো সিম্পল, it doesn't look like so simple, but it is actually simple. So if someone solve the question in that sense, যদি এই কোশ্চেনটা আসে, if someone write it as sin inverse x dx and proceed এইভাবে সলভ করে দেয়, তাহলে কত সোজা হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পারছো? তার মানে এই আলোচনার মাধ্যমে আমি তোমাকে এই মেসেজটা দিতে চাইছি যে অনেক সময় হয় এরকম অঙ্ক দেওয়া থাকবে, দেখবে tan ইনভার্স খুব বেশি কমপ্লিকেটেড কোনো কিছু একটা, সেটাকে tan ইনভার্সে না নিয়ে যে sin ইনভার্সে নিয়ে যাও, বা sin ইনভার্সে দেওয়া আছে সেটাকে cos ইনভার্সে নিয়ে যাও বা tan ইনভার্সে নিয়ে যাও, তাহলে সেটা অনেক সোজা হয়ে যাবে। সেটাই আমি বলছি। তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, আমার তো মনে হয় এটাকে তৎক্ষণাৎ sin ইনভার্স এক্স লিখে করা উচিত, কারণ তুমি যদি এখানে sin থিটা অ্যাক্সিস গুলো sin থিটা সাবস্টিটিউট করতে হবে সেটা হবে, বা cos থিটা সাবস্টিটিউট করতে হবে সেটা হবে, কিন্তু সেটা সাবস্টিটিউট করা আবার রিসাবস্টিটিউট করা ইট উইল টেক মোর টাইম। তুমি বুঝতেই পারছো যে আমরা কিভাবে এই tan ইনভার্স ওলা এই বড় এক্সপ্রেশনটাকে একটা সিম্পল sin ইনভার্স এর মাধ্যমে কনভার্ট করে দিই, ঠিক আছে? এখন কি বলছি শোনো, এই যে অঙ্কটা আমরা জাস্ট আমরা সলভ করলাম, যে অঙ্কটা একটা অঙ্কের জন্য কিন্তু এত পরিশ্রম করা হচ্ছে, সলভ করলাম। আমি যেভাবে অঙ্কটা করেছি সব বইতেই অঙ্কটা এইভাবে পাবে, সব বইতে ইচ এন্ড এভরি বুকসে তুমি অঙ্কটা পাবে, কিন্তু কোন বইতে এই জিনিসটা পাবে না যেটা আমি করাবো, যেটা আমি এখন করাবো। আমি এটা করাই না, আমি যেটা করিয়েছি সেটাই করাই,
কিন্তু আমার মনে হচ্ছে যে কেন স্টুডেন্টরা এরকম করে না, মানে এগুলো এগুলো করার জন্য কাউকে ইনসিস্ট করা যেতে পারে না। স্টুডেন্ট যদি নিজে নিজে ইনসিস্ট না হয় তাহলে ওকে এটা ইনসিস্ট করা যেতে পারে না, ওকে বলে এরকম করে। দেখো আমি কি বলতে চাইছি, এই যে অঙ্কটা আমরা এই মুহূর্তে কমপ্লিট করলাম, যে সাইন ইনভার্স x বাই a প্লাস x, প্রথম দিকে তো আমাকে ভাবাচ্ছিল যে কি সাবস্টিটিউশন দেবো না কি করবো কি আসে বিষয়। পরবর্তীকালে চিন্তা করলাম যে আমি সাইন ইনভার্স x বাই a প্লাস x, মানে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি তাকে থিটা ধরি, তার মানে সাইন থিটা হচ্ছে রুট x বাই a প্লাস x। সেখান থেকে যদি আমি cos থিটা বের করি, ট্রায়াঙ্গেলে কি বের করি না, এটা হচ্ছে থিটা, সাইন থিটা হচ্ছে দিস বাই দিস, মানে এটা হচ্ছে রুট x, এটা হচ্ছে রুট আন্ডার অফ a প্লাস x। তাহলে ভাই পাইথাগোরাস থিওরেম যদি দেখো এটা ইকুয়াল টু কত হবে, রুট x। সো ইউ জাস্ট থিংক দ্যাট এখানে কোনটা বেশি ইজি লাগে দেখতে, সাইন দেখতে ইজি লাগে না cos দেখতে ইজি লাগে না tan দেখতে ইজি লাগে? whose expression will be more simple? কার এক্সপ্রেশন সিম্পল হবে বলো, টেল মি। tan theta. Tan theta. So if you find tan theta from here, it will be root under of x by a. So theta will be equal to tan inverse root under of x by a, isn't it? So you can write it tan inverse root under of x by a. You see it becomes so simple. I just changed the function, the pattern of the function ke change kar diyechi. Now it is very simple. You can make it more simple just by small substitution, that x by a is equal to z ধরে দাও, তাহলে dx is equal to dz, a dz, তাহলে এটা কি হয়ে যাবে, a into integration tan inverse root z dz। নাও দেখো কত সোজা হয়ে গেল, a into এটাকে tan inverse root z বাইরে রইল, integration dz minus ddz of tan inverse root z integration dz তার আবার dz। তো দেখো কত সোজা হয়ে গেল এখন আমরা, tan inverse root z এটা হয়ে গেল z, tan inverse root z হচ্ছে 1 by 1 plus z স্কয়ার মানে z, তার ডেরিভেটিভ হচ্ছে 2 root z, এটা হয়ে গেল z dz। বাস শেষ। দ্যাট মিন্স মানে শুধু এটা একটা নমুনা মাত্র, এটা একটা এক্সাম্পল মাত্র, এটা একটা আলোচনা মাত্র যে আমরা এইরকমও করতে পারি ব্যাপার। ঠিক আছে, যাই হোক এখানে এই ব্যাপারটা গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি করতে হবে। একটু ভেবে নাও যে এখানে আর কিছু বলার তোমাদের আছে কিনা। মানে এইভাবে একটা ইনভার্স ফাংশন থেকে আমরা আরেকটা ইনভার্স ফাংশনের মাধ্যমে কনভার্ট করো, আমরা এই কাজটা কিন্তু করতে পারি। আমি সেটাই বলা ছিল আমার উদ্দেশ্য। Now, let's go to our next question. In our next question, x by 1 plus cos x. ঠিক আছে, এখানে দুটো ভাবনার কথা তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এই যে dx by 1 plus cos x বা 1 plus minus cos x, মনে নিশ্চয়ই আছে 1 by 1 plus minus sin x dx dx। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বিশেষ কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল। প্রথম দিনের অঙ্ক ধরো 1 minus cos x আছে dx, একটা তো খুব সহজে করে নেওয়া যায়, 2 sin square x by 2 dx half integration cos x square x by 2 dx half integration cos x square x by 2, cos x square x হচ্ছে tan cot x by 2 ডেরিভেটিভ, হ্যাঁ মাইনাস একটা হবে, তাহলে cos x square x by 2 ইন্টিগ্রেশন হচ্ছে minus cot x by 2 by half। দ্যাট মিন্স হাফ আর 2 ক্যান্সেল হয়ে গেল, শুধুমাত্র minus cot x by 2। এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা কি ছিল, 1 by 1 minus cos x থাকলে উপর নিচে তার কনজুগেট অর্থাৎ 1 plus cos x দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে 1 minus cos square x, তার মানে এখানে হয়ে যাবে 1 plus cos x by এটা হয়ে যাবে sin square x, আর 1 by sin square x হচ্ছে কি, 1 by sin square x হচ্ছে cos x square x, আর এটা হচ্ছে cos x by sin x হচ্ছে cot x into cosec x dx। তাহলে cos x square ইন্টিগ্রেশন হচ্ছে cot x আর এটা ইন্টিগ্রেশন মাইনাস cos x। এইভাবে করা যেতে পারে, এইভাবে করা যেতে পারে, অর্থাৎ উপরে এবং নিচে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে করা যেতে পারে, অথবা
এইভাবে ওই আমরা যে বলেছিলাম 1 প্লাস cos x পেলেই খপ করে ধরবে, সেই কনসেপ্ট থেকে করতে পারো। এখানে 1 মাইনাস প্লাস cos পেয়েছো বা মাইনাস পেয়েছো, 2 sin square x প্লাস পেলে এরকম। কিন্তু দেখবে যে শুধুমাত্র যদি 1/1 প্লাস sin x থাকে, সেখানে কিন্তু আর খপ করে ধরার কোনো ফর্মুলাটা নেই আমাদের কাছে। শুধুমাত্র 1 প্লাস cos x বা 1 মাইনাস cos x এর জন্য এই সুবিধাটা রয়েছে। তা না হলে আমাকে কিন্তু এইভাবেই করতে হবে। অঙ্কের লেংথ দিয়ে যদি চিন্তা করো তাহলে কিন্তু মোটামুটি একই সমান জায়গা লাগে, কিন্তু একই সমান কিন্তু লেংথ, কিন্তু তারপর এটাতে মনে হয় মাথাটা একটু হালকা থাকে। যাই হোক, আমরা বলতে চাইছি যে মেসেজটা এখানে সেটা হচ্ছে 1/1 প্লাস cos x থাকলে সেটাকে কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করে করার কোনো সুযোগ নেই, এবং সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে উপরে নিচে 1 মাইনাস cos x দিয়ে মাল্টিপ্লাই করেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সেটা হচ্ছে আমার মূল বক্তব্য। আর 1 প্লাস cos থাকলে সেটা দুই রকম ভাবে করা যেতে পারে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে করা যেতে পারে, আর সাব মাল্টিপলের ফর্মুলা পেলে অর্থাৎ 1 প্লাস cos পেলে খপ, 1 মাইনাস cos পেলে খপ, সেই কনসেপ্ট থেকে তুমি করতে পারো। দুটো কনসেপ্টই করা যেতে পারে। এখন এইখানে যে অঙ্কটা আছে আমার কাছে সেটা হচ্ছে একটা x, আর একটা তুমি খেয়াল করো যে একটা হচ্ছে 1/1 প্লাস cos x। প্রথম কথা হচ্ছে এটা দুই ধরনের ফাংশন, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। সিন্স ইটস আ মিক্সচার অফ টু টাইপস অফ ফাংশন, সো ডেফিনেটলি দ্য প্রসেস অফ যে ইন্টিগ্রেশন যেটা অ্যাপ্লাই হবে সেটা ইন্টিগ্রেশন বাই পার্টসই হবে। এখন সেই কনসেপ্ট থেকেই বলছি আমরা কি করে করব। তো অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা ছিল সেই নিয়ম অনুযায়ী আমরা যদি করি যে li at e এর সামনে চলে যাচ্ছে 1/1 plus cos x dx minus integration ddx of x integration 1/1 plus cos x dx তার আবার ইন্টিগ্রেশন। এখন এটা খুব ভালো হতো না যদি আমরা এই 1/1 plus cos x এর ইন্টিগ্রেশনটা সাইড থেকে করে এনে বসিয়ে দিতাম, ঠিক আছে? আমরা সবসময় চাইবো যে এই সাইড থেকে করে মানে বসিয়ে দিতে পারি। তার মানে এটা দেখো এখানে 1/1 plus cos x এর কি ফর্মুলা ছিল। 1/1 plus cos x এর ফর্মুলা ছিল যে 1 এটা হচ্ছে 2 cos square x dx অর্থাৎ হাফ ইন্টিগ্রেশন sec square x/2 dx। তো sec square x এর ইন্টিগ্রেশন হচ্ছে 10 x/2 বাই হাফ, সেখান থেকে সেটা হয়ে যাবে কত 10 x/2 প্লাস। তাহলে বুঝে গেলাম তার রেজাল্টটা হচ্ছে 10 x/2। ddx of x হচ্ছে 1 আর ইন্টিগ্রেশন হচ্ছে 10 x/2 dx। তাই যথারীতি ইন্টিগ্রেশন অফ 10 x/2 যদি থাকে এটা হয়ে গেল x ইনটু 10 x/2, আর ইন্টিগ্রেশন 10 x/2 কি হবে? ইন্টিগ্রেশন 10 x/2 যদি করো তুমি 10x এর ইন্টিগ্রেশন যা ছিল যেটা প্রথম একজন বলছিল কোথা থেকে এসেছে, তো 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে log sec x, তাহলে 10 x/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে log sec x/2। কিন্তু মনে রাখতে হবে এখানে mx এর m হচ্ছে হাফ, তার মানে পুরো রেজাল্টটাকে হাফ দিয়ে ডিভাইড করে মানে সামনে 2 চলে আসবে। এটা হচ্ছে একটা রাস্তা খোলার, ঠিক আছে? আর 12 নম্বর অঙ্কটা অলমোস্ট সেম টাইপের, তুমি দেখতেই পাচ্ছ এখানে একই রকম অঙ্ক তো আছে এখানে। আর আরেকটা যদি ওই রকম করতে তাহলে তার রেজাল্ট ওই রকম ভাবে আসতো, সেটা আমি যখন আসবে তখন বলবো, ঠিক আছে? 12 নম্বরটা করতে হবে না, দুটো একই রকম অঙ্ক। আমরা 13 এর দিকে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13 দেখো, আমি এই অঙ্কটা দিতে চাই। এটা হচ্ছে x plus sin x ডিভাইডেড বাই 1 plus cos x। কি করবে যদি অঙ্কটা উল্টো হতো? উল্টো বলতে আমি কি বলতে চাইছি, যদি অঙ্কটা উল্টো হতো তার মানে এটা যদি 1 plus cos x বাই x plus sin x হতো, তাহলে তো বলে দিতাম যে দেখো নিচের ডেরিভেটিভ উপরে আছে, ডিরেক্ট লিখে দিতাম log of x plus sin x প্লাস c। কিন্তু আনফরচুনেটলি বা ফরচুনেটলি যাই বলো না কেন, এটা কিন্তু এইরকম হলো না। তাহলে কি করবো? তাহলে প্রথমেই তাকে আমরা দুটো পার্টে এইভাবে ডিভাইড করবো, যে পার্টটা আমরা করেছিলাম। আরেকটা পার্ট হচ্ছে এইরকম, দুটো পার্টে ভাগ করে দিলাম। কেন করলাম বলতো? এতে এইখানে এই পার্টটার মধ্যে এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। অর্থাৎ এই দুটো জিনিস তুমি কিন্তু এখানে পার্টলি দেখাতে পারছো, অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রিক দুটো ফাংশনের প্রোডাক্ট। কিন্তু এই সবটাকে যদি তুমি একবারে কনসিডার করতে তাহলে এরকম কি তুমি বলতে পারতে যেখানে তুমি মনে করো হ্যাঁ তুমি ছাড়ো, এসব ছাড়ো, তুমি এটাকে বাইপাস করবে, তাহলে কিভাবে তুমি লোককে বোঝাবে যে এখানে দু ধরনের ফাংশনের প্রোডাক্ট আছে? তুমি যদি এরকম মানতে যে x প্লাস sin x, ব্যাপারগুলো কেন এসেছে বুঝে ভালো করে। এই যে এখানে x প্লাস sin x এটা হচ্ছে 1/1 প্লাস cos x। তুমি মনে করো এইটাকে ইউ এটাকে ভি ভাবলে, কিন্তু কি করে করবে? কারণ যাকে তুমি ইউ ভাবছো এখানে সে তো তুমি না অ্যালজেব্রিক না ট্রিগোনোমেট্রিক, ইটস এ মিক্সড ফাংশন।
বুঝতে পেরেছো কথাগুলো? কখন এগুলো ফেস করো কিনা জানি না আমি। এখানে x প্লাস সাইন এক্স, এটা algebraic function? No. It is trigonometric function? No. Then how can you think about the fact that which one of them can be taken as u and which one of them taken as v without knowing the proper character? So that is the problem. তার মানে বুঝতে পারছো আমি এরকম করলাম, আমি এরকম করছি, বইতে এরকম করছে, স্যাররা এরকম করছে, তোমরা এরকম করছো, কিন্তু কেন করছো তার পেছনে তোমাকে ছুটতে হবে। তো তার পেছনে কারণটা হচ্ছে we are bound to separate it because if I don't follow the method, then you can't integrate the function. So to integrate, whenever you want to apply the process of integration by parts, then you will see that you can't separate the function. You can't express them as a product of two types of function. However, you can write it like this into this. এছাড়া কোনো রকম ভাবে আলাদা করা যায় না। আর এইভাবে আলাদা করলে কোনটা algebraic কোনটা trigonometric বলা যায় না। দ্যাট মিন্স তুমি তাকে বাইপাস করতে পারবে না এইভাবে রেখে। So you are bound to do same. এটা করার জন্য তুমি বাধ্য থাকছো। এখন এইখানের বাইপাসের দরকার নেই, সেটা একটা বোঝার ব্যাপার, কারণ পিওর ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা ট্রিগোনোমেট্রির মতো করে হয়ে যাবে। এখন এটাকে যদি করো তাহলে কি হচ্ছে, x তো আগের মতো ফিক্সড হইলো, এখানে 1/1 প্লাস cos x মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x, ইন্টিগ্রেশন 1/1 প্লাস cos x, তার আবার ইন্টিগ্রেশন প্লাস, এটাকে আমি আপাতত এইরকমই রাখি, পরবর্তীকালে দেখাবো sin x/1 প্লাস cos x। এখন দেখো এটার ইন্টিগ্রেশন আমরা একটু আগে করেছিলাম, সেই রেজাল্টটা এখানে বসিয়ে দিই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 cos square x/2, চৌকুস্ত থেকে sec square x/2 হয়েছিল। তো sec square x/2 সামনে একটা হাফ ছিল কিন্তু, ঠিক আছে, হাফ sec square x/2, তাহলে এটা কি হয়ে যাবে, হাফটা ক্যান্সেল হয়ে যাবে, tan x/2। ইন্টিগ্রেশন এটা হচ্ছে 1, এটা হয়ে গেল ইন্টিগ্রেশন tan x/2। তুমি দেখো এটাও x/2 সবগুলো অ্যাঙ্গেল ইন টার্মস অফ x/2 হয়ে যাচ্ছে। তাই কেন না এটাকে আমরা x/2 দিয়ে এক্সপ্রেস করব না? অর্থাৎ তুমি কিন্তু আবার এইভাবে দেখতে পারো যে 1 প্লাস cos x তার ডেরিভেটিভ কিন্তু উপরে আছে, একটা মাইনাস সাইন লাগবে কিন্তু তার ডেরিভেটিভ কিন্তু উপরে আছে। তো তুমি লিখতে পারতে log of 1 প্লাস cos x। আমি লিখছি না, কেন লিখছি না আমি বলছি। তো 1 প্লাস cos x কি করা যায়, 2 cos square x/2, আর sin x কে বলা যায় 2 sin x/2 into cos x/2 dx। So under these cases you will get x into tan x/2 minus, এটা হচ্ছে এই প্রসঙ্গে আমার আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যদি আমরা এটাকে একটু মানে এই অঙ্কের রেজাল্ট যে এত সুন্দর, অর্থাৎ x tan x/2, স্পেশালি এই অঙ্কটার কথা বলছি, যদি তুমি এইখানে না পৌঁছতে পারো তাহলে তোমাকে কিন্তু মার্কস নাও দিতে পারে। যেমন দেখো ব্যাপারটা আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। এবার ধরো তুমি অঙ্কটাকে এইভাবে করলে না, তুমি এবার এটাকে এইভাবে করা শুরু করলে, এটা কিন্তু শেষ, মানে যেটা আমি চাইছি তোমরা করো সেটা কিন্তু আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মানে যদি এরকম না করে এরকম করো তাহলে কি হতে পারে। যে এইখানে যদি তুমি এইরকম করতে যে 1/1 প্লাস cos x, ওয়ান মাইনাস cos x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে 1/sin square x, মানে পার্ট পার্ট করে দিচ্ছি আমরা, একটা হচ্ছে cos x square x আর একটা হচ্ছে cot x into cosec x dx। ইন্টিগ্রেশন cos square হচ্ছে মাইনাস cot x আর এটা হচ্ছে প্লাস cosec x, মানে cosec x মাইনাস cot x। তুমি যদি এইভাবে করতে তাহলে কি হতো দেখো, তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে cosec x মাইনাস cot x প্লাস ইন্টিগ্রেশন, সরি আমি তো শুরুই করিনি না, তাহলে x ইন্টু 1/1 প্লাস cos x dx, ইন্টিগ্রেশন ddx of x 1/1 প্লাস cos x dx, তার ইন্টিগ্রেশন dx, আর এটা হচ্ছে প্লাস sin x/1 প্লাস cos x dx। এটা হচ্ছে বাই পার্টসের অংশটা, আর এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে এখানে, ঠিক আছে। এবার তুমি কি করলে, এটার ইন্টিগ্রেশন রেজাল্ট তুমি করে ফেলেছো, অর্থাৎ x ইনটু cosec x মাইনাস cot x রাখলে ddx হচ্ছে x1, আর এটা হচ্ছে cosec x মাইনাস cot x dx, আর এইখানে তুমি দেখলে কি
যার এখানে 1 প্লাস cos x এর ডেরিভেটিভ উপরে আছে, 1 প্লাস cos x এর ডেরিভেটিভ উপরে মাইনাস sin x দিলে আর সামনে এটাকে মাইনাস করে দিলে, তো পরবর্তী ধাপে x ইনটু cosec x ইনটু cot x মাইনাস, এবার ইন্টিগ্রেশন cosec x করতে হবে। তোমরা জানো ইন্টিগ্রেশন cosec x হচ্ছে log অফ cosec x মাইনাস cot x, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, log ইন্টিগ্রেশন cot x হচ্ছে log sin x, আর এখানে এটা ডেরিভেটিভ উপরে, তার মানে মাইনাস log অফ 1 প্লাস cos x প্লাস c। দেখো অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট, আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু দেখো ওই অ্যান্সারটা কি আসলো? এটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং তার মধ্যে কোনো ভুলও নেই, কিছুও নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি ওই অ্যান্সারটা কি আসলো? আসলো না। তাহলে তুমি যদি এইভাবে করে এইখানে অ্যান্সারটাকে রেখে দিয়ে আসো, তাহলে তোমাকে কিন্তু মার্কস দেবে না। এটা কিন্তু একটা আসার মতো অঙ্ক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং সেই অঙ্কটাকে যদি ওই জায়গায় পর্যন্ত মানে x10 x/2 পর্যন্ত তুমি না যেতে পারো, তাহলে তোমাকে কিন্তু কোনো মার্কস দেবে না। বলে এখন কি হয়েছে, এটার মধ্যে ভুল কোথায় হয়েছে? ভুল হয়নি, তাহলে কি হয়েছে? আমি বলবো ইউর রেজাল্ট ইজ নট ইন সিম্পলিফাইড ফর্ম, অর্থাৎ তোমার রেজাল্টটা সিম্পলিফাইড ফর্মে আসেনি, সিম্পলিফাইড ফর্মে আসেনি। এটাকে সিম্পলিফাই করলে তুমি ওখানে গিয়ে পৌঁছবে। তো তুমি সিম্পলিফাইড ফর্মে যদি না নাও, তুমি যদি ওই এফোর্টটা না দাও আর ওই জায়গায় যদি না পৌঁছতে পারো, তাহলে যিনি খাতা দেখবেন উনি তোমাকে মিনিমাম 2 মার্কস কমিয়ে দেবেন। উনি বলবেন যে রেজাল্ট ইজ নট ইন সিম্পলিফাইড ফর্ম। এখন তুমি তুমি এটাকে আমাকে বলবে, আমি কেন এই প্রসঙ্গটা বারবার বলছি, তুমি বলবে স্যার আমি কি করে বুঝবো যে এখানে পৌঁছতে হবে, আমার কাছে রেজাল্ট দেওয়া থাকবে না। ঠিক, এক্স্যাক্টলি ঠিক তোমার কথাটা। এইরকম আর কোনো অঙ্কতে হয় না, এই অঙ্কটাতে এরকম হয় আমার জানা মতে আর কি, মানে আমি যেটা লক্ষ্য করতে পেরেছি এবং যার জন্য তোমার সাথে শেয়ার করছি। তো সেই জন্য এই অঙ্কটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটাকে খেয়াল রাখতে হবে, স্পেশালি এটার কথা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এইগুলো হয়তো সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, দেখবে শুধু ক্যান্সেল হয়ে এইটা এবং তাকে সিম্পলিফাই করে এখানে তুমি পৌঁছতে পারবে, কিন্তু সেই ব্যাপারটা তোমার মাথায় থাকার কথা না, কথা না দেখেই তোমাকে এগুলো বলা হচ্ছে, তুমি এটা খেয়াল রাখবে এটার দিকে। এখন দেখো কিভাবে আমরা ওখানে পৌঁছাতে পারি। এখন ওখানে পৌঁছানোর জন্য হচ্ছে কোসেক মাইনাস কট, কোসেক হচ্ছে 1/sin আর কট হচ্ছে cos x বাই sin x মাইনাস, এটা দেখো মাইনাস লগ, এটা হচ্ছে প্লাস লগ, এটা হচ্ছে মাইনাস। তার মানে আমরা লগের যে প্রপার্টি সেই প্রপার্টি অ্যাপ্লাই করে লিখতে পারি উপরে হচ্ছে sin x আর নিচে হচ্ছে cosec x মাইনাস cot x, আর এটা হচ্ছে 1 মাইন প্লাস cos x। ভুল তো নেই। এবার এখানে হয়ে গেল x ইনটু নিচে sin x, উপরে হচ্ছে 1 মাইনাস cos x। এইখানে কি হয়েছে? এখানে cosec মাইনাস cot, তাকে একটু আমাকে সাহায্য করো তাড়াতাড়ি করার জন্য। sin x cosec হচ্ছে 1/sin, এটা হচ্ছে cos বাই sin, তাই দ্যাট মিন্স এখানে কি হচ্ছে 1 মাইনাস cos x হচ্ছে নিচে, আর একটা sin x আসবে, সেই sin x উপরে চলে আসলো, আর এখানে হচ্ছে 1 প্লাস cos x। একটু উপরে লিখি তারপরে। দেখো এখন x ইনটু 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, আর sin x কে লিখতে পারো সাবমাল্টিপল ফালিয়ে 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2 প্লাস লগ উপরে হয়ে গেল sin x ইনটু sin x হচ্ছে sin স্কয়ার x, আর নিচে 1 প্লাস sin x 1 মাইনাস 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x মানে 1 মাইনাস cos স্কয়ার x, মানে এইটাও কিন্তু sin স্কয়ার x। তার মানে 2 2 ক্যান্সেল, একটা sin ক্যান্সেল, তার মানে tan x বাই 2, আর এটা হয়ে গেল log 1। তো log 1 এর ভ্যালু তো 0, তার মানে শুধু আনসারটা x cos x বাই 2। কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? কারণ তুমি এইটুকু আসার পরে, এখানে অব্দি আসার পরে তুমি নিশ্চয়ই সিম্পলিফাই করে এতটুকু যাবে না, কিন্তু এই ব্যাপারটা তোমাকে আমি এই জন্য খেয়াল করে রাখতে বলেছি যে স্পেশালি এই অঙ্কটার ক্ষেত্রে তুমি এটা খেয়াল করে রাখবে যে এই টাইপটা তুমি দেখো x প্লাস, সেটা x প্লাস cos x বাই 1 মাইনাস sin x হতে পারে, স্পেশালি এটার কথা বলছি। এবার তুমি জানবে যেভাবে এটাকে মনে রাখো না কেন, সেটা সেই দায়িত্বটা তুমি পালন করবে। নাও I'll go for next. এত কথা বলার দরকার ছিল না, কিন্তু বললাম এই কারণে যেহেতু এটাকে এখানে পৌঁছতে তোমাকে হবেই।
না, এখন হচ্ছে সাম রেজাল্ট বা অনেক অনেক জায়গাতে ফর্মুলা বলে। এরকম আরো একটা কনফিউশন একটা জায়গাতে আমরা আলোচনা করেছিলাম যে একই জিনিসকে যদি কোনো বইয়ে রেজাল্ট বলে, কোনো বইয়ে ফর্মুলা বলে, তো ফর্মুলা মানে কি, যেটাকে আমরা সরাসরি ইউজ করতে পারি, অ্যাজ এ ফর্মুলা ইউজ করি। আর রেজাল্ট হচ্ছে একটা অঙ্কের রেজাল্ট, ঠিক আছে? তো রেজাল্টকে তো ইউজ করে আমরা অঙ্ক করতে পারি, বেসিক্যালি এটা এরকম করা হয় না কখনো। তাই যাকে আমি রেজাল্ট বলছি তাকে তো ইউজ করে অঙ্ক করা যায় না। কিন্তু আবার আরেকটা ব্যাপার আছে, অনেক অনেক বইকে এটাকে ফর্মুলাও বলে। তো সেই সূত্র ধরে অনেকে বলে না এটা তো আমার বইয়ে দেওয়া আছে ফর্মুলা, আমি ফর্মুলা ভেবে এটাকে করি। আমরা এই কনফিউশনে পড়বো না, আগে একবার বলেছিলাম সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওকে রেজাল্টে মেনে নেব, মানে এটাকে ফর্মুলা হিসেবে মানবো না, মানে এটা অ্যাপ্লাই করে সরাসরি আমরা অঙ্ক করবো না। কি দেওয়া ছিল চলো দেখি। 1 নম্বর দেওয়া ছিল ইন্টিগ্রেশন e to the power ax into sin bx dx is equal to, তার রেজাল্ট ওরা দিয়েছিল a square plus b square within the bracket, এটা দেওয়া ছিল a e to the power ax, আমি তো লিখছি কিভাবে আমি মনে রাখছি, a e to the power bx sin bx b into e to the power ax into cos bx। হ্যাঁ না আমি থাকুম আর গল্প, এই তো 8টা। কিষান ও আচ্ছা আইব, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো এটার রেজাল্ট হচ্ছে a e to the power ax cos bx plus b e to the power ax into sin bx। এই দুটোকে নিয়ে সমস্যা, এগুলোকে কোনো কোনো বই বলছে রেজাল্ট আর কোনো কোনো বইয়ে বলছে ফর্মুলা। তা আমরা এটাকে রেজাল্ট হিসেবে মেনে নিচ্ছি, মানে এইগুলোকে আমরা সরাসরি অ্যাপ্লাই করব না, ঠিক আছে? আচ্ছা, তারপরও আমি বলতে চাইছি যে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি না, কিন্তু আমি চাইবো যে স্টুডেন্টরা এটা শিখুক, স্টুডেন্টরা এটা শিখুক। বলে স্যার এত বড় ফর্মুলা কি করে শিখবে, আর এটা শিখে কি কাজে লাগবে? কাজে লাগবে এই যে এই সমস্ত জিনিস যখন আমরা এখন করব, এখনো করা শুরু হয়নি, যেগুলো করব আমরা সেগুলো যখন আমরা করব তখন দেখবো এই অঙ্কগুলো এইভাবে করতে অনেক সমস্যা হয়, অনেক বড় বড় অঙ্ক হয়। কারণ এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন ওদের প্রোডাক্ট যখন থাকে তখন সেই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হয়। ডেরিভেটিভের সময় দেখেছি, তোমাদের মনে আছে কিনা জানি না, যে y ইজ ইকুয়াল টু মনে করো e টু দি পাওয়ার ax ইনটু sin bx, ঠিক আছে? আমি এমনি দিলাম একটা, তাকে ডেরিভেটিভ করে কোনো একটা জিনিস প্রুফ করতে বলা হয়েছিল, ডেরিভেটিভের সময় পড়িয়েছিলাম। আমরা বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল এন্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন যেখানে থাকে সেখানেই গন্ডগোল হয়। কেন গন্ডগোল হয়? কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন এমন একটা ফাংশন, তাকে ডেরিভেটিভ করো বা ইন্টিগ্রেশন করো তার কখনো টার্মিনেশন হয় না। যেমন e টু দি পাওয়ার x, তাকে তুমি ডেরিভেটিভ করো e টু দি পাওয়ার x ই থাকবে, সঙ্গে একটা a আসবে সেটা আলাদা কথা, e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ই থাকবে। sin x কে ডেরিভেটিভ করো, সেটা sin bx টা cos bx হয়ে যাবে, cos bx টা আবার sin bx হবে, sin bx টা আবার cos, এইভাবে চলতে থাকবে, মানে তাদের কারো কখনো টার্মিনেশন হবে না। আগে কি হতো তাহলে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে হয় কি, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে ধরো না x ইনটু sin x বা x স্কয়ার ইনটু sin x, তাকে তুমি বাইপাস করছো, তো প্রথম ধাপে যখন x কে ডেরিভেটিভ করবে তখন সেটা হয়ে যাবে 2x, তাকে ডেরিভেটিভ করবে তখন সেটা হয়ে যাবে 2, তাকে ডেরিভেটিভ করবে 0 হয়ে যাবে, মানে সেটা টার্মিনেট করে যায়, ঠিক আছে? আবার সাইনটা কিন্তু কোনো টার্মিনেশন করে না, সাইনটা cos cos sin, সাইনটা cos cos sin, কিন্তু এখানে একটা ফাংশন টার্মিনেট করে আর একটা টার্মিনেট করে না, তাতে কি হয় আলটিমেটলি অঙ্কটা হয়ে যায়। কিন্তু এইখানে দুটোর মধ্যে একটা ফাংশনও টার্মিনেট করবে না, এবং এটা সবচেয়ে প্রবলেমেটিক সিচুয়েশন। এই দুটো ফাংশন একসাথে যেখানে আসে সেখানেই ওরা প্রবলেম ক্রিয়েট করে। তো সেই প্রবলেমের জন্য বলছি আমরা এগুলোকে ফর্মুলা বলবো না, রেজাল্ট বলবো, কিন্তু রেজাল্ট গুলোকে আমরা মুখস্থ রাখতে পারবো, আমরা ইকুয়েট করবো। ডেরিভেটিভের ক্ষেত্রে বলা হয়েছিল যখন ওরা যখন একটা দিক থাকে, ওরা যেহেতু প্রবলেম করে, আমরা সুযোগ ছিল ডেরিভেটিভ করার ক্ষেত্রে একটাকে ওইদিকে নিয়ে আসতাম, অর্থাৎ y ইনটু e টু দি পাওয়ার মাইনাস ax ইনটু sin bx ধরে তাকে আমরা ডেরিভেটিভ করতাম। তখন আর দুটো ফাংশন একসঙ্গে থাকতো না, ওদেরকে সেপারেশন করে দিতাম, তার ফলে আমাদের অঙ্কটা একটা জায়গায় পৌঁছে যেত। মনে আছে কিনা জানি না, ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করেছিলাম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তো এই জিনিসটা করার সুযোগ নেই, তাই আমরা কি করব? তাই আমরা প্রথমেই চলো দেখি আমরা ফর্মুলাগুলো কি। প্রথম কথা হচ্ছে e টু দি পাওয়ার ax
ইনটু sin bx ইজ এ স্পেশাল প্যাটার্ন, এটা মনে রাখতে হবে। এই প্যাটার্নের ইন্টিগ্রেশন যখন করবে তখন তুমি শুরুটাই এইভাবে করবে 1 বাই, এখানে যে ই এর মাথায় যে ax আছে ওই x এর কোফিশিয়েন্ট, আর sin bx এর মধ্যে x এর কোফিশিয়েন্ট b, তার মানে x এর কোফিশিয়েন্ট এখান থেকে আর x এর কোফিশিয়েন্ট এখান থেকে, এই দুটো জিনিসকে নিয়ে তুমি স্কয়ার করে অ্যাড করে বসিয়ে দেবে। অর্থাৎ e টু দি পাওয়ার ax এর a আর sin bx এর b, এই দুটোকে স্কয়ার করে অ্যাড করে বসিয়ে দিতে হবে। বসিয়ে ব্র্যাকেটে তুমি এখানে কিছু লিখবে, যা লিখবে সেটা হচ্ছে এই জিনিসটার ডেরিভেটিভ। ওমা আর কি বললে তুমি, আমি করছি ইন্টিগ্রেশন, করব ডেরিভেটিভ, হ্যাঁ ডেরিভেটিভ করো। তো e টু দি পাওয়ার ax ইনটু sin bx এর ডেরিভেটিভ করা মানে তাকে u ইনটু v মেথডে করতে হবে। তো u ইনটু v মেথডে করলে কি হয়, একটাকে ফিক্সড রাখতে হয় আর একটাকে ডেরিভেটিভ করতে হয়। কোনটাকে ফিক্সড রাখবো, যে কোনো খুশি থাকে। তবে আমার সাজেশন থাকবে প্রথম তুমি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করো। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a ইনটু e টু দি পাওয়ার ax ইনটু sin bx, বেশ হয়ে গেল। প্লাস এইবার তোমার e টু দি পাওয়ার ax ফিক্সড, এবার sin bx এর ডেরিভেটিভ, sin bx এর ডেরিভেটিভ হচ্ছে কি cos bx ইনটু b ইনটু b। শাললো তুমি কি করলে, ডেরিভেটিভ করলে, আসলে কি করছিলে, ইন্টিগ্রেশন। এখন তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইভাবে ডেরিভেটিভ করে যা আসলো তার মধ্যে মাঝে যে সাইনটা এসেছে সেই সাইনটাকে চেঞ্জ করে দাও। বলে হ্যাঁ হ্যাঁ সেটাকে চেঞ্জ করে দাও, মাইনাস থাকলে প্লাস করে দেবে, প্লাস থাকলে মাইনাস করে দেবে, তাহলেই দেখবে এই রেজাল্ট এসে পড়েছে। দেখে নাও রেজাল্ট এসে পড়েছে। আবার e টু দি পাওয়ার ax ইনটু cos bx যদি থাকে, সেখানে তুমি কি করবে, এখানে x এর কোফিশিয়েন্ট a আর এখানে bx এর মধ্যে x এর কোফিশিয়েন্ট হচ্ছে b, সেই a স্কয়ার প্লাস b স্কয়ার দিলে উইদিন দ্য ব্র্যাকেট। এবার এটাকে তুমি ডেরিভেটিভ করে দাও। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a ইনটু e টু দি পাওয়ার ax আর cos bx ফিক্সড, প্লাস এবার e টু দি পাওয়ার x যখন ফিক্সড, cos bx এর ডেরিভেটিভ কি হয়, cos bx এর ডেরিভেটিভ হয় মাইনাস চলে আসবে একটা b sin bx, হয়ে গেল ডেরিভেটিভ কমপ্লিট। হ্যাঁ যখন কমপ্লিট হয়ে গেল তখন দেখবে মাঝের সাইনটা হচ্ছে মাইনাস, কিন্তু স্যার কি বলেছে যে সাইন যেটা আসবে সেটাকে তুমি চেঞ্জ করে দেবে, তাই মাইনাস থেকে প্লাস করে দাও এন্ড ইউ গেট দ্য রেজাল্ট। তাই এটা মনে রাখা কোনো কঠিন কাজ না, মনে রাখা কোনো আমাদের এটা কঠিন কাজ না, সেটা আমি বারবার বলতে চাইছি। চলো এবার আমরা দেখি তাদের অ্যাপ্লিকেশন গুলো কিরকম হয় দেখতে। তাদের অ্যাপ্লিকেশন দেখানোর জন্য প্রথম আমি যে অঙ্কটাকে নিচ্ছি সেটা হচ্ছে integration quotient e to the power 2x sin 3x, এই অঙ্কটাকে করব আমরা। এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, দে আর ইন স্ট্যান্ডার্ড ফর্ম। আগে চলো ভেবে নেই তার রেজাল্টটা কি হবে, আমরা তার একটা অনুমান করে নিই। হ্যাঁ 1 আপন, অনেক বড় অঙ্ক হয় তো রেজাল্ট যদি আগে থেকে জানা থাকে আমার সুবিধা হয়। এখানে x এর কোফিশিয়েন্ট 2 আর এখানে x এর কোফিশিয়েন্ট 3, তার মানে এই 2 এবং 3 স্কয়ার করে অ্যাড করে বসিয়ে দাও, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে এটা 13 হবে উইদিন দ্য ব্র্যাকেট। এবার e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কি হচ্ছে 2 e টু দি পাওয়ার 2x আর এটা sin 3x যা আছে তাই রইলো প্লাস। এবার হচ্ছে e টু দি পাওয়ার 2x ফিক্সড, sin 3x এর ডেরিভেটিভ হচ্ছে cos 3x ইনটু 3। ব্যাস শুধুমাত্র এটা কি কাজ করতে হবে, মাঝের সাইনটাকে পাল্টে দিতে হবে। মাঝের সাইনটা কি, প্লাস, মেক ইট মাইনাস, শেষ। অর্থাৎ এটা নিশ্চয়ই একটা বিশাল বড় প্রাপ্তি যে আমি অঙ্কটাকে না করে আমি তার আনসারটা বলে দিতে পারছি কত। এবং কম্পিটিটিভ এক্সাম এবং এত বড় অঙ্কগুলো করার পরে তুমি যদি তোমার আনসারটাকে ভেরিফাই করতে পারো ডেফিনেটলি তুমি এটা একটা এক্সেলেন্ট হবে। তাই এটা আমি তোমাকে দেখিয়ে রাখলাম। এবার দেখো আমরা এটা করছি। যেহেতু এখানে এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন ওর মধ্যে একজনও টার্মিনেট করবে না, তাই স্পেশালি এটাকে এইভাবে ভাবাচ্ছি তোমাকে। প্রথমে শুরুতেই তুমি ধরে নেবে i is equal to this. Now you proceed for integrating it by parts, ইন্টিগ্রেশন করার জন্য প্রসিড করো। তো LIAT নিয়ম অনুযায়ী এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে। তো এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক থাকলে লিয়েট রুল যা বলে LIATE, ঠিক আছে। তো ট্রিগোনোমেট্রিক ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের আগে, তাই এটাই হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে তোমার সেকেন্ড ফাংশন। তো ফার্স্ট ফাংশনকে আমরা ফিক্সড রাখি আর সেকেন্ড ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করি। যাকে ফিক্সড রেখেছি তাকে আমরা ডেরিভেটিভ করব, যাকে ইন্টিগ্রেশন করেছি তাকে আবার আমরা ইন্টিগ্রেশন করব। তো এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের যে প্রোডাক্ট তার আরো একবার ইন্টিগ্রেশন ইজিক্যাল টু আমার জায়গা কম, তাই আমি আপাতত ডান পাশে করছি। ইন্টিগ্রেশন ইজিক্যাল টু কি হবে, sin 3x রইলো, তুমি নিচে নিচে করো। e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার 2x/2 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ sin 3x হচ্ছে 3 cos x, 3 cos 3x, আর e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার 2x/2 dx।
তাই আমরা যেখানে ছিলাম i ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x বাই 2 sin 3x মাইনাস 3 বাই 2 ইন্টিগ্রেশন কি হয়ে গেল e টু দি পাওয়ার 2x ইনটু cos 3x dx। তো তুমি দেখো আবার কিন্তু ওখানেই রয়েছে যেখানে ছিলে। তুমি কোথায় ছিলে? প্রোডাক্ট ফর্মে ছিলে, এখনো প্রোডাক্ট ফর্মে আছে, তুমি কিন্তু রিলিফ পাও না। চলো আবার তাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে e টু দি পাওয়ার, এখানে আর হবে না জায়গা, তাই e টু দি পাওয়ার 2x বাই 2 sin 3x, বাইরে কনস্ট্যান্ট এসেছে, তার বলেছিল কনস্ট্যান্ট আসলে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তখন এখানে আবার বাইপাস করতে হবে। তো এখানে e টু দি পাওয়ার আরে cos 3x সামনে থাকবে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx মাইনাস ddx অফ, এটা হয়ে গেল cos 3x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx, তার আবার ইন্টিগ্রেশন, ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমি যা পাইলাম সেটা হচ্ছে e টু দি পাওয়ার 2x বাই 2, দেখছো কত বড় হচ্ছে এটা, 3x মাইনাস 3 বাই 2 ব্র্যাকেটে এটা হয়ে গেল cos 3x, এখানে হচ্ছে e টু দি পাওয়ার 2x বাই 2 अगेन মাইনাস ইন্টিগ্রেশন। এবার cos 3x এর ডেরিভেটিভ সবাই জানে মাইনাস হয়, তো মাইনাস 3 ইনটু sin 3x, আর e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন আগের মতো e টু দি পাওয়ার 2x বাই 2 dx। নাও ইউ উইল ওপেন দ্য ব্র্যাকেট, e টু দি পাওয়ার 2x বাই 2, এটা হয়ে গেল sin 3x মাইনাস, দেখো এখানে 3 বাই 2 আর এখানে হচ্ছে 2, মিললে হয়ে যাবে 3 বাই 4 e টু দি পাওয়ার 2x ইনটু cos 3x মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবার একটা মাইনাস, তার মানে সেটা 9 বাই 4 হয়ে গেল। এটা হচ্ছে e টু দি পাওয়ার 2x ইনটু sin 3x dx। আমি আশা এবং বিশ্বাস করি সবাই এতটুকু এসে পড়েছে। হ্যাঁ এইবার হ্যাঁ স্যার। দেখো তুমি যেখানে ছিলে এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক, এখনো কিন্তু সেই বন্ডিং কিন্তু ছুটেনি, এটা এইভাবেই রয়ে গেছে। তার মানে এখন তুমি কি করবে, আবার করতে হবে বাইপাস, তো চলছে নাকি, দেখতে থাকো। তাহলে এই সবটা জিনিস থেকে তুমি e টু দি পাওয়ার 2x বাই 4 কে যদি কমন নিয়ে নাও, এখানে 2 sin 3x মাইনাস cos 3x থাকবে, মাইনাস 3 থাকবে একটা, সরি আমি e টু দি পাওয়ার 2x বাই 4 কমন নিয়েছি কিন্তু, ঠিক আছে, মাইনাস 9 বাই 4, এই যে জিনিসটা এটা দেখো আবার আগের অঙ্কটাই ফিরে এসেছে, এটাই দেখো ফিরে এসেছে। দ্যাট মিন্স ইউ ক্যান রাইট ইট অ্যাজ i, দ্যাট মিন্স এখানেও কিন্তু i ছিল। তার মানে i এইটাকে এদিকে নিয়ে আসো, প্লাস 9 বাই 4 i ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x বাই 4, এখানে হয়ে গেল 2 sin 3x মাইনাস 3 cos 3x, এটা i প্লাস 9 বাই 4 i মিলে হচ্ছে 13 i বাই 4 e টু দি পাওয়ার 2x বাই 4 2 sin 3x মাইনাস 3 cos 3x। কত বড় অঙ্ক তুমি বুঝতে পারছো? 4 4 ক্যান্সেল, i is equal to e to the power 2x by 13 হচ্ছে 2 sin 3x minus 3 cos 3x plus that is the answer, এবং এটার সঙ্গে ম্যাচ করেছে তুমি দেখো। হয়েছে স্যার। বুঝতে পেরেছো প্যাটার্নটা, যে এইরকম থাকলে তোমাকে এইরকমই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম এখানে একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের, যে আমাদের যে আনসারটা 1/13 দেখে এসেছে, e টু দি পাওয়ার 2x টা কমন নিয়ে নাও, তাহলে 2 sin 3x, এই যে দেখো 2 sin 3x
minus 3 cos 3x minus 3 cos, সেই রেজাল্ট মিলে গেছে। তো দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ অ্যালট, দ্যাট এত বড় অঙ্ক মাঝে কোথাও না কোথাও কিন্তু ভুল হতে পারে। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, সেটাও একটা আমার এক্সপিরিয়েন্স, যে সেটা হলো এরকম যখন বাই পার্টস তুমি চলবে তখন তুমি দেখো তোমার রিপিট করে, ঠিক আছে, এই জায়গায় আমি মুছিনি, ঠিক দেখো তোমার যেখানে এই জিনিসটা এসেছিল, এই যে -9/4i, ঠিক আছে, এখানে রিপিট করেছে। তো যখনই রিপিট করবে তার সামনের সাইনটা সবসময় কিন্তু মাইনাসই হবে, কখনো প্লাস হতে পারবে না, কখনো না। যদি প্লাস হয় তাহলে ভুল হয়েছে, কখনো না, এটা আমি শিওর দায়িত্ব নিয়ে বলছি। রিপিটেশন যখন হবে, মানে অর্থাৎ করতে করতে আবার ওই জিনিসটা ফিরে এসেছে, তার সামনের সাইনটা সবসময় মাইনাসই থাকতে হবে, বাস, দ্যাটস অল। এখন ধরো e টু দি পাওয়ার 3x ইনটু cos স্কয়ার x, এটাও কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের প্রোডাক্ট, কিন্তু এইটাকে তুমি সরাসরি শুরু করতে পারবে না, এখান থেকে তুমি স্টার্ট করতে পারবে না। কেন? কারণ এটা ওই ফর্মে নেই। e টু দি পাওয়ার ax ইনটু cos bx এই ফর্মে নেই। বলে কেন স্যার? আছে তো স্যার, এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রিক না, না এক্সপোনেনশিয়াল না, তুমি ট্রিগোনোমেট্রিক ফাংশন cos স্কয়ার x আছে, এটা একটা সেকেন্ড ডিগ্রি ট্রিগোনোমেট্রিক ফাংশন, কিন্তু এখানে একটা ফার্স্ট ডিগ্রি হলেই তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এবার স্টুডেন্টরা কি করে শোনো, মজার ব্যাপার হচ্ছে স্টুডেন্টরা মনে করে বাহ পেয়ে গেছি, সে ইন্টিগ্রেশন করা আরম্ভ করে। সে যদি তাকে ইন্টিগ্রেশন করা যদি আরম্ভ করে তাহলে e টু দি cos স্কয়ার x কে বাইরে রাখবে, ঠিক আছে, e টু দি পাওয়ার 3x dx করবে, ddx অফ সে যখন cos স্কয়ার x করবে, e টু দি পাওয়ার যখন 3x dx তার আবার ইন্টিগ্রেশন করবে। এইটা কিন্তু এই যে cos স্কয়ার x e টু দি পাওয়ার 3x/3 একটু হালকা করতে দেখাতে করতে হবে না, এটা হচ্ছে 2 cos x, তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, এটা হচ্ছে e টু দি পাওয়ার 3x dx/3। এইটা কিন্তু আর কখনো রিপিট করবে না। এইটা যদি রিপিট না করে তাহলে তুমি i কে কিভাবে ইউজ করবে? এটা শেষও হবে না, রিপিটও করবে না। রিপিট তো তোমার ওই জিনিসটাই করতে হবে যেটা তোমাকে দেওয়া ছিল। এখানে তো cos স্কয়ার x আছে, এখানে কিন্তু আর cos স্কয়ার x নেই, 2 sin x cos x অর্থাৎ sin 2x হয়ে গেল। নেক্সট স্টেপে ইন্টিগ্রেশন করলে হবে cos 2x হয়ে যাবে, তো ওইটা তো রিপিট করবে না। তাহলে এইভাবে করে কি লাভ হবে? বুঝতে পেরেছো কেন রিপিট করেনি? বিকজ ইউ আর নট ফলোইং দ্য রুল, ইউ আর নট ফলোইং দ্য ফর্ম, ইউ আর নট ফলোইং দ্য মানে প্যাটার্ন অফ দ্য কোশ্চেন, যে এখানে cos x টা যত বড় অ্যাঙ্গেল হোক, cos 5x 7x 9x যাই থাক, কিন্তু cos এর পাওয়ারটা 1 থাকতে হবে। এটা যদি 1 না থাকে তুমি এই ফর্মটা অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? তাই এটাকে প্রথমে প্রিপেয়ার করতে হবে। উইদাউট প্রিপারেশন ডোন্ট গো ফর ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে কি করে করতে হবে দেখো, তাহলে তুমি এটাকে লিখবে e টু দি পাওয়ার 3x cos স্কয়ার x কে 1 প্লাস cos 2x/2 dx, then you separate it e to the power 3x dx plus half into integration e to the power 3x। এইবার দেখো ফর্মে চলে আসছে, এটা তো হয়ে গেল হাফ e to the power 3x/3 প্লাস হাফ, সরি প্লাস একটা c1 আসবে, ইন্টিগ্রেশন করেছে তো, প্লাস হাফ ইনটু i1। নাও ইউ প্রসিড টু সলভ i1 টা ফর্মে এসেছে, তখন তুমি i1 টাকে করবে, ঠিক আছে? এটাকে করতে 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 এটাকে যখন করবে তখন তার রেজাল্টটা এরকম আসবে। দেখো এখানে প্রথম হচ্ছে cos 2x বাইরে e টু দি পাওয়ার 3x/3 মাইনাস ইন্টিগ্রেশন কি করতে হবে এবার? এবার হচ্ছে cos 2x হচ্ছে মাইনাস sin 2x ইনটু 2 আর e টু দি পাওয়ার 3x/3 dx। তারপর যখন ওকে যখন করবে তখন সামনে এখানে প্লাস দিয়ে সামনে 2/3 চলে আসবে। আবার তাকে যখন ইন্টিগ্রেশন করবে তখন 2/3 পরে আমি একবারে করে দিচ্ছি আর কি, হ্যাঁ, sin 2x বাইরে, তো এটা হয়ে যাবে sin 2x বাইরে e টু দি পাওয়ার 3x/3 মাইনাস sin 2x এর হচ্ছে 2 cos 2x, আর এটা হবে e টু দি পাওয়ার 3x/3 ইন্টিগ্রেশন dx। তুমি দেখে নাও কি হচ্ছে, e টু দি পাওয়ার 3x/3 প্লাস 2/9 sin 2x e to the power 3x minus 4/9 e to the power 3x into cos 2x dx। অর্থাৎ এটা হয়ে গেল e to the power 3x/9 into e to the power, এখানে একটা cos 2x ছিল, আমি কেন মিস করলাম,
cos এটা হচ্ছে 3 cos 2x plus 2 sin 2x minus 9/4i, সরি 4/9 i কিন্তু না, এটা কিন্তু i1, কারণ তুমি তো i1 থেকে শুরু করেছো, তারপর সেখান থেকে তুমি i1 টা বের করে ফেলবে, সুতরাং i1 is equal to i1 টা আসবে তোমার এরকম e to the power 3x/13 ইনটু কি ছিল cos 2x, তো প্রথমে কি হবে 3 cos 2x plus 2 sin 2x, এই কিন্তু তোমার i1 বেরোবে। Once you find i1, whenever you write the final result, you will write therefore i is equal to, এই যে ছিল i is equal to, এখান থেকে তোমাকে আনসার করতে হবে এই i1 টা তুমি বের করেছিল। এবার i1 এর ভ্যালু যখন বসাবে তখন হাফ e to the power 3x/3, তো ঠিক আছে, প্লাস c1 প্লাস হাফ ইনটু i1। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ i1? i1 এর এই ভ্যালু এখানে বসাতে হবে, অর্থাৎ e to the power 3x/13 ইনটু 3 cos 2x প্লাস 2 sin 2x প্লাস c2। এই হচ্ছে তোমার কমপ্লিট আনসারের প্যাটার্ন। এটাকে এইভাবে মেনটেন করতে হবে। চলো তোমাকে আরো দুটো ফর্ম দেখিয়ে দিচ্ছি আমি। হ্যালো, এটা খবর কন 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 453। মানুষের তো মানুষের যে নাম্বার উঠছে অনেক বেশি বেশি নম্বর উঠছে মানুষের। মানুষের তো অনেক বেশি বেশি নম্বর উঠছে দেখলাম। এই ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি করতেছি। হ্যাঁ হ্যাঁ নাও আর একটু 8 মিনিট আছে। নেক্সট কোশ্চেন, ধরো এরকম অঙ্ক আছে e to the power x into sin 3x into cos x dx। Again you see it is of the form of কি কোন ফর্মে আছে, এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রোডাক্ট ফর্মেই কিন্তু সে রয়েছে, কিন্তু এখানেও কিন্তু সেই ফর্মটা নেই। সো বিফোর প্রসিডিং ফর বাইপাস উইল হ্যাভ টু কনভার্ট ইন স্ট্যান্ডার্ড ফর্ম। তো যেহেতু এখানে দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন প্রোডাক্ট ফর্মে রয়েছে, তো সেই প্রোডাক্ট ফর্মটাকে নষ্ট করার জন্য আমরা কি করব, হাফ e to the power x into 2 sin 3x into cos x dx, and that is equal to half of e to the power x, এটা যে ফর্মুলা সেটা হয়ে যাবে sin a plus b, অর্থাৎ sin 4x plus sin 2x। Now you separate this, half e to the power x sin 4x dx plus half integration e to the power x into sin 2x dx। এখন দেখো প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসেছে, e to the power x into sin bx dx এই ফর্মে চলে এসেছে। Then also you will have to write it like this, half of i1 half of i2, i is equal to, after that তুমি i1 তোমাকে করতে হবে, দেন i2 তোমাকে করতে হবে, সেই লেংদি প্রসেস ফলো করে, and then you have to substitute it। দেখো যারা এটাকে ফর্মুলা বলছে তার পেছনেও কারণ আছে, কারণ এখন তুমি একটা i1 করা সেটাও তো একটা বড় অঙ্ক না, i2 করা সেটাও একটা বড় অঙ্ক, সেগুলো নিয়ে বসানো সেটাও বেশ কিছু লেংদি পার্ট, আর যতটুকু করেছো সেটা একবার কম না, তার জন্য 1 নম্বর বরাদ্দ থাকা উচিত। তো সবকিছু মিলে এই অঙ্কটা 6 থেকে 7 নম্বর অঙ্ক যদি হয় তাহলে ঠিক আছে, এত লেংদি অঙ্ক। তো সেই জন্য হয়তো অনেকে ওটাকে বলেছে যে এটাকে রেজাল্ট হিসেবে ট্রিট করার জন্য। তো আমি দেখেছি যে এগুলো মার্কিং করার ক্ষেত্রে এই জিনিসটা যারা মার্কিং করে, যে সেন্ট্রাল ইভ্যালুয়েশন সিস্টেমে যা হয় সেখানে বলে যে কোন স্টুডেন্ট যদি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে, তাকে পুরো ডিসক্রিট দেয় না, ওরা কি করে কিছু না কিছু মার্কস দেয়, কারণ ফর্মুলাটাকে মনে রাখাও তো একটা ক্রেডিট, ঠিক আছে না, সেই জন্য একটা ক্রেডিট তোমরা পেয়ে যাবে। তো এখন দেখো যদি এই অঙ্কটাই পরীক্ষায় আসে তাহলে আমার মনে হয় না যে এটাকে সেই প্রসেস মেইনটেইন করে ফলো করা উচিত। সেই ক্ষেত্রে তোমরা সরাসরি i1 এবং i2 গুলো সরাসরি ভ্যালু বের করে এখানে বসিয়ে দেবে, যা খুশি তাও, কারণ এটা করতে গিয়ে তোমার আরো বেশি বেশি নম্বর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কারণ সায়েন্সের পরীক্ষায় মানে হচ্ছে কি জানো ব্যাপারটা, এখানে পরীক্ষাটাই হচ্ছে কি তোমার মেন্টাল গেম, এটা প্রেসার গেম, এটা সাইকোলজিক্যাল গেম এখানে। তো
তোমাকে এমন কিছু অঙ্ক থাকবে দেখবে তার সঙ্গে আরেকটা অঙ্ক অল্টারনেটিভ দিয়ে দিচ্ছে, সেই অঙ্কটা একটু কঠিন বা ট্রিকি হচ্ছে, এটা একটু সোজা হচ্ছে, তুমি এটা পারবে বাট ইট উইল টেক মোর টাইম। ইন সাচ কেসেস এটা তোমাকে ইরিটেট করবে যে এটা করো বা ওটা করবে, মানে এটা তোমাকে এটা কনফিউজ করে দেবে। তো সেই জায়গাতে মাথা ঠিক রাখা এবং নিজের নার্ভটাকে ঠিক রাখা কিন্তু রিয়েলি টাফ। কিন্তু এটা আমি মনে করি যে এই বয়সে, তোমাদের মতো বয়সে সেই জায়গায় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তাই আমরা বলছি এত প্র্যাকটিস করতে হবে, এত এত প্র্যাকটিস করতে হবে, খুব বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে অঙ্ক করার সময় তোমার যাতে মানে নার্ভাস না হও, তুমি যাতে টায়ার্ড না হয়ে যাও। কারণ এইরকম ভাবে প্র্যাকটিস করা নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে। তো সেই জন্য আমি বলছি দেখো এটা একটা প্যাটার্ন দেখিয়ে দিলাম, আর একটা প্যাটার্ন দেখো। এইরকম অঙ্ক আসতে পারে যে ইন্টিগ্রেশন sin log x by x কিউব। দেখে তুমি বুঝবেই না এটা যে এই প্যাটার্নের, বাট একটা জিনিস কমন যে এখানে যেহেতু সাইনের অ্যাঙ্গেলটার মধ্যে ভেরিয়েশন দেখতে পাচ্ছ, সাইনের কোন ধরনের অ্যাঙ্গেল দেখে আমরা অভ্যস্ত, সাইন x দেখে অভ্যস্ত, সাইন 2x, সাইন 3x, সাইন 5x এরকম দেখে অভ্যস্ত, কিন্তু এটা সাইন log x। তো আর log x যেখানে থাকে সেখানে তো আমরা সাবস্টিটিউট দেই, সেটা নিয়ে কোনো ডাউট থাকার কথা না। তো আমরা log x কে সাবস্টিটিউট দেব, এইটা নিয়ে আমার মনে হয় না যে কোনো স্টুডেন্টের কোনো কনফিউশন থাকবে। আমরা log x কে আমরা এখানে z ধরবো, আমরা log x কে z ধরবো। ঠিক আছে, হ্যাঁ খাতারা সব ঠিক দেখছি না। লাগালো তো log x কে আমরা z ধরলাম, তার ডেরিভেটিভ হচ্ছে 1/x dx হচ্ছে dz। এইবার দেখো তুমি নিশ্চয়ই মানে আগে ভাবতেও পারবে না যেটা কোন ফর্মে চলে যাচ্ছে দেখতে। তো আমরা এটাকে অ্যারেঞ্জ করি, চলো প্রথমে একটু ইন্টিগ্রেশন sin log x, এখানে dz বানানোর জন্য শুধু x দরকার, তাই এটাকে সরিয়ে দিলাম আর এখানে x কে লিখলাম। সাবস্টিটিউশন মানে হচ্ছে তুমি নিউ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছো, তো দ্য হোল প্রবলেম শুড বি কনভার্টেড ইনটু নিউ ভেরিয়েবল। সো যদি কেউ এটাকে করতে না পারো সেটাকে তোমাকে আমি তোমার ফেলিউর বলবো অথবা সাবস্টিটিউশনের ফেলিউর বলবো আমরা। আর একটা কথা কি বলেছিলাম যে আফটার সাবস্টিটিউশন যে তার যে অ্যাপিয়ারেন্স এখন যা আছে তার থেকে যে মানে বাজে যাতে না হয়, তার থেকে বিচ্ছিরি যাতে না হয়, সেই ব্যাপারটা নরমালি খেয়াল রাখা উচিত। তাহলে আমরা সাবস্টিটিউশন ইউজ করছি সাইন log x হচ্ছে z, dx বাই x হচ্ছে dz। এখন একটা x স্কয়ার রয়ে গেছে, এখানে নিশ্চয়ই x স্কয়ার রাখার মতো বোকামি কেউ করবে না, সেই x টাকে z এ কনভার্ট নিশ্চয়ই করতে হবে। তো দেখো যেহেতু তুমি log x কে z ধরেছো, তার বেস তো e, সেখান থেকে আমরা শিখিয়েছিলাম আগে x হচ্ছে e টু দি পাওয়ার z, তাহলে x স্কয়ার মানে হচ্ছে e টু দি পাওয়ার 2z। ইউ জাস্ট পুট হিয়ার e টু দি পাওয়ার 2z, নাও স্টিল you write it e to the power 2z into sin z dz. You see it is of the form e to the power x into sin bx dx. সরি, এই ফর্মে চলে এসেছে। আসার পরে তারপরে তোমাকে স্টার্ট করতে হবে ইকুয়াল টু i সে i ধরে নেবে, দেন ইউ প্রসিড ইন ইউর ওন ওয়ে e to the power 2z sin z dz। ব্যাপারগুলো বুঝতে পারছো? মানে এই ফর্মে আসার আগে তুমি এই স্পেশাল রেজাল্ট বা ওই ফর্মুলা যে দুটো কথা বললাম আমরা, রেজাল্ট না ফর্মুলা, এটা নিয়ে যে কনফিউশন, তার আগে কিন্তু তোমরা প্রসিড করবে না আনটিল আনলেস ইউ গট দ্যাট দিস ফর্ম বলতে e টু দি পাওয়ার x sin dx অথবা e টু দি পাওয়ার x into cos dx, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্লাই করবে না। এবার আসার পরে তুমি আবার নতুন করে এখান থেকে অঙ্ক শুরু করবে, তারপর তুমি i এর ভ্যালু বের করবে, সেটা নিয়ে তুমি এখানে বসাবে। ঠিক আছে? তো এই ভ্যারাইটি তুমি পাবে। আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি, মানে জাস্ট আমাকে ফরম্যাটটা দেখো, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করে সেগুলো শেখানো হয়ে গেছে। এখন শুধুমাত্র ডিফারেন্ট যারা সরাসরি এই ফরম্যাটে ছিল না, বাট দোজ হু আর রিডিউসেবল ইন দিস ফরম্যাট, তাদের কথাই শুধু আলোচনা করছি। ধরো e টু দি পাওয়ার m tan inverse x divided by 1 plus x square তার হোল স্কয়ার, ইটস অ্যানাদার প্রবলেম। তো আমার মনে হয় এটা মানে দেখে বোঝার উপায় আছে যে আফটার সাবস্টিটিউশন এটা কোন ফর্মটাকে অ্যাকসেপ্ট করবে। তো ফার্স্ট অফ অল এর মাথায় দেখো tan inverse x which is an irregular expression, বেসিক্যালি আমরা tan inverse x এর পাওয়ার এটা চাই না আমরা। তুমি এখানে tan inverse x কে z ধরে নেবে, তাহলে 1/1 plus x square dx is equal to dz হয়ে যাবে। তাহলে এটাকে একটু অ্যারেঞ্জ করো আমার কোশ্চেনটাকে, i e to the power m tan inverse x, এখানে একটা 1 plus x square রাখো আর একটা এখানে 1 plus x square রাখো। তার পিছনে কারণ একটাই, কারণ dz বানানোর জন্য এটা ইউজ হয়ে যাবে।
তাহলে ই টু দি পাওয়ার কি হয়ে গেল mz, দ্যাট ইজ ইউ dz, আর এখানে 1 প্লাস এক্স স্কয়ার রয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কয়ার? এক্স হচ্ছে তোমার tan z। সো হোয়াট উইল ইউ গেট হিয়ার? ই টু দি পাওয়ার mz dz, আর নিচে হয়ে গেল sec স্কয়ার z, আর sec স্কয়ার z মানে হচ্ছে ই টু দি পাওয়ার mz